আসসালামু আলাইকুম। লাইসেন্স এক্সামিনেশনের সুপ্রিয় ক্যান্ডিডেট, আপনারা সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের লাইসেন্সের এক্সামিনেশন সম্ভবত হবে সেপ্টেম্বরের শেষের দিকে। আমাদের বছরে দুইবারই এই এক্সামিনেশনটা হয়ে থাকে। একবার মার্চ মাসে হয় আর একবার সেপ্টেম্বর মাসে হয়। তো যে যখনই হোক মাসের শেষ শুক্রবারে হয়, আমরা বিগত বছরগুলোতে তাই দেখে এসেছি। তো আপনাদের প্রিপারেশন অলরেডি হয়তো বা নেওয়া শুরু করে দিয়েছেন অনেকে। তো আপনাদের যেন একটু সাহায্য করা যায়, যার কারণেই আমাদের হচ্ছে এই কোশ্চেন সলভ ক্লাসটা নেওয়া। আমরা হচ্ছে আজকে এসেছি ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিদের জন্য। আমরা দেখছি যে বিগত বছরগুলোতে যে প্যাটার্নের প্রশ্নগুলো আসতো বা যে ধরনের প্রশ্নগুলো আমরা ফেস করতাম, লাস্ট যে 2024 সালের মার্চে যে প্রশ্নটা হচ্ছে একেবারে টোটালি ডিফারেন্ট একটা প্যাটার্ন বা হচ্ছে একটা নতুন আঙ্গিকে হচ্ছে, নতুন ধরনে হচ্ছে, কিন্তু বিষয়গুলো কিন্তু সব সেমই থাকছে। হয়তো বা আগে একটু মানে আপনাদের কাছে মনে হচ্ছে আগের প্রশ্নটা সহজ ছিল, আসলে গতানুগতিক প্যাটার্নে হওয়ার কারণে আমাদের কাছে সহজ মনে হতো। আজকে আমরা এটা সলভ করার পরে আপনারা নিজেরাই বলবেন যে না, আসলে প্রশ্ন তেমন একটা কঠিন হয়নি, জাস্ট প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আচ্ছা চলুন তাহলে আজকে আমরা বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের যে মার্চ 2024-এর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিদের যে প্রশ্নটা ছিল সেটা আজকে আমরা সলভ করি। আচ্ছা, ও হ্যাঁ, আর একটা কথা, এই যে আমার হাতে একটা হ্যান্ড নোট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের এই কোশ্চেন সলভের। আমাদের এই বি ব্রেইনারে আমরা হচ্ছে এই ধরনের শিট দিয়ে থাকবো। যদি আপনারা আমাদের কোর্সে ভর্তি হয়ে থাকেন, আপনাদের সবার কাছে এই শিটগুলো পৌঁছে যাবে। তো আর এখানে অনেক সুন্দরভাবে ব্যাখ্যা সহ প্রত্যেকটা প্রশ্ন সলভ করা হবে। ঠিক আছে, আচ্ছা, তো আপনাদের কোনো প্যারাই হবে না, মানে প্রিপারেশন নেওয়ার জন্য যাবতীয় সব ধরনের হেল্পই আপনারা পেয়ে যাচ্ছেন। আচ্ছা, আজকের প্রথম ক্লাসটা আমরা শুরু করি। ঠিক আছে, ওকে। এখানে দেখা যাচ্ছে প্রথমে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি মাল্টিপল চয়েস কোশ্চেন বা এমসিকিউ কোশ্চেন থাকবে 1 to 50, মানে টোটাল 50টা প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন। ঠিক আছে, অ্যান্ড বাকি যে 50টা, এটা তো 100 মার্কের পরীক্ষা, বাকি যে 50টা প্রশ্ন থাকবে এগুলো আমাদের বেস্ট অ্যান্সার। আমরা পরীক্ষা দিয়েই থাকি যে ফার্স্ট ইয়ার টু ফোর্থ ইয়ার বা ফার্স্ট ইয়ার টু থার্ড ইয়ার যে লাইসেন্স সরি ফাইনাল পরীক্ষাগুলো যে দেই, এখানেও কিন্তু আমরা হচ্ছে 10টা ট্রু ফলস পাই আর 10টা হচ্ছে বেস্ট অ্যান্সার পাই, তাই না? তো এ গ্রুপ বি গ্রুপ মিলিয়ে তো আমরা হচ্ছে এই যে 20 মার্কের যে এমসিকিউ পাই, এর মধ্যেও কিন্তু আমরা 50 হচ্ছে মার্ক করি এমসিকিউ, মানে হচ্ছে মাল্টিপল চয়েস, আর 50% হচ্ছে মার্ক করি আমরা বেস্ট অ্যান্সার। সো এখানেও কিন্তু ওই প্যাটার্নটা সেমই রেখেছে। আমরা যেভাবে আমরা যে একাডেমিক এক্সামিনেশন গুলো দেই, ঠিক সেম ভাবেই এই প্যাটার্নেই সাজানো। ওকে, তাহলে আমরা সলভ করা শুরু করে দিই। ওকে, আচ্ছা, যদিও এইগুলো আপনারা সবাই জানেন আমি আশা করি, কারণ সবাই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন একটা। যারা হচ্ছে মিস করে গেছেন এই এক্সামে, পাশ করতে পারেননি বা অকৃতকার্য হয়েছেন, আমি আসলেই দুঃখিত। কারণ হচ্ছে এইভাবে বলাটাও ঠিক না। তারা আবারও প্রিপারেশন যেহেতু নিচ্ছেন, একটু ভালোভাবে নেন। কেন? কারণ হচ্ছে গতানুগতিক প্রশ্ন প্যাটার্ন কিন্তু আস্তে আস্তে একটু একটু করে হার্ড করার যে চিন্তা ভাবনা চলছে আর কি। বিএনএমসিতে এই কথাগুলো, এই প্রস্তাবনাগুলো আসছে, এই ইনফরমেশনটা আমার কাছে আছে, যার কারণে আপনাদের দেওয়া। আর আপনারা সবাই সব বিষয়ই পারেন, কারণ আপনারা এই 3 বছরে যা পড়েছেন ওইখান থেকেই প্রশ্ন হবে, বাইরের কোনো জায়গা থেকে হবে না। হ্যাঁ, আপনাদের কাছে একটু কঠিন লাগাটা স্বাভাবিক, কারণ আপনি 3 বছর আগে কি পড়েছেন এটা তো আপনি 3 বছর পরে মেমোরাইজ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট এখন তো হচ্ছে ইন্টার্নশিপের পরে আমরা লাইসেন্স পরীক্ষাটা দেই, যার কারণে 6টা মাস আমরা সময় পেয়ে যাচ্ছি। 6টা মাস যদি আমরা কাজে লাগাই, আশা করি আমাদের কারোরই অকৃতকার্য হতে হবে না। ঠিক আছে, আচ্ছা, আমি যেভাবে আজকে পড়াচ্ছি আপনারা একটু এভাবে ট্রাই করে দেখবেন, দেখবেন যে আর কোনো ইনফরমেশন ল্যাকিংস থাকে কিনা ওই প্রশ্নের উপরে। আচ্ছা, আসুন এবার কি বলেছে এখানে, দ্য নার্স কেয়ারিং ফর আ পেশেন্ট, একজন পেশেন্টকে কেয়ার করছে একজন নার্স। ওকে, হু বিগিনস টু এক্সপেরিয়েন্স সিজার, এই সিজার মানে কি বলেন তো? এই সিজার মানে হচ্ছে খিঁচুনি, সিজার অ্যাক্টিভিটি।
তার হচ্ছে খিঁচুনি হয়েছে পেশেন্টের, ওই পেশেন্টকে কেয়ার দিচ্ছে একজন নার্স ওয়াইল ইন আ বেড, একটা বেডে আছে পেশেন্ট, বেডে যখন পেশেন্ট আছে তখন তার হচ্ছে খিঁচুনি শুরু হয়ে গেছে, তখন নার্স কি করবে তাই জিজ্ঞেস করবে হয়তোবা, হুইচ অ্যাকশন উড দ্য নার্স টেক, একজন নার্স কি করবে এই সময়, তার কাজটা কি, হুইচ অ্যাকশন কি কি কাজটা সে করবে। আচ্ছা প্রথমে কি বলেছে, আচ্ছা এই যে সিজার কি একটা হচ্ছে আপনার কি হয় এখানে অ্যাবনর্মাল কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি আমরা দেখতে পাই তাই না, হাত পা নাড়াচাড়া করবে, মানে একটু অস্বাভাবিক সবকিছু হবে, কারণ এটা হচ্ছে একটা ব্রেনের মানে অ্যাবনর্মাল একটা হচ্ছে অ্যাক্টিভিটি তাই না। আচ্ছা যখন এটা হচ্ছে তখন কি হয় আমাদের হচ্ছে এই সময়টার কথা আমরা পরবর্তীতে আর মনে করতে পারবো না, এই সময়টাতে আমাদের হচ্ছে কোনো সেন্সে আমরা থাকি না, তো যার কারণে এই সময় আমার নিজেকে প্রোটেক্ট করার মতো আমার কোনো অ্যাবিলিটিও থাকে না। আচ্ছা তাহলে দেখেন এখানে হচ্ছে আগে আমরা ব্যাখ্যাটাতে যাই, কেন আগে যখন আমি জেনেছি যে সিজার সম্পর্কে তখন আমার জানতে হবে যে অ্যাকচুয়ালি সিজারটা কি। এই যে দেখেন আপনাদের জন্য একটা সুন্দর ব্যাখ্যা রেডি করেছি, সিজার ইজ আ ব্রাস্ট অফ আনকন্ট্রোলড ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, মানে আমার কন্ট্রোলের মধ্যে থাকবে না, মানে অ্যাবনর্মাল কিছু ঘটতেছে ব্রেনের মধ্যে, ইলেকট্রিক্যাল একটা অ্যাক্টিভিটি, ব্রাস্ট বিস্ফোরণ, বিটুইন ব্রেন সেলস, ব্রেনের যে সেলগুলো আছে তাদের মধ্যে একটা আনকন্ট্রোলড একটা ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি হয়ে যাচ্ছে। এইগুলোকে আমরা নিউরন বলি বা নার্ভ সেল বলি, ব্রেনের সেলগুলোকে, এইগুলোর মধ্যে হচ্ছে দ্যাট কজেস টেম্পোরারি অ্যাবনর্মালিটিস ইন মাসেল টোন অর মুভমেন্টস, মাসেল শক্ত হয়ে আসবে, স্টিফনেস হবে, তারপরে হচ্ছে বিহেভিয়ারে আমার চেঞ্জ আসবে, দেন সেন্স থাকবে না, অর স্টেটস অফ অ্যাওয়ারনেস, মানে আমি সচেতন অবস্থায় থাকবো না, একটু আগেই আমি বলেছি এই কথাটা তাই না। আচ্ছা এইবার আসি আমরা প্রশ্নটাতে, তাহলে একজন নার্সের অ্যাকশনটা এখানে কি হতে পারে বলেন তো, লুজেনিং রেস্ট্রিকটিভ ক্লোথিং, হ্যাঁ যখন একটা পেশেন্ট এইরকম সিচুয়েশনে যাবে খিঁচুনি হবে তখন তার চেস্টের থেকে কাছে বা হচ্ছে গলার কাছে কোনো টাইট কোনো কিছু থাকলে সেটা আমি লুজ করে দিব, যে জামা কাপড় হোক বা কোনো অর্নামেন্টস যদি পরা থাকে এগুলো আমি লুজ করে দিব, সো এটা ট্রু হচ্ছে তাই না, তাহলে এটা ট্রু হচ্ছে। আচ্ছা তারপরে কি বলছে, আচ্ছা এরপরে কি বললো, রেস্ট্রেইনিং দ্য ক্লায়েন্টস লিম্বস, আচ্ছা রেস্ট্রেইনিং দ্য ক্লায়েন্টস লিম্বস মানে তার যে হচ্ছে হাত পায়ের কথা বলছে, যে লিম্ব কি, এই যে আপার লিম্ব আমাদের হ্যান্ডস এখান থেকে আর লোয়ার লিম্ব লেগস তাই না, ফুল, তো হচ্ছে এই যে লিম্বস গুলো আমি বেঁধে রাখবো কিনা সেটা জানতে চেয়েছে, যে নার্স কি বেঁধে রাখবে, নো, তাকে তো আমি বেঁধে রাখবো না এই সময়, তাহলে এটা হবে ফলস। রিমুভিং দ্য পিলো অ্যান্ড রাইজিং প্যাডেড সাইড রেলস, হ্যাঁ যেহেতু পেশেন্ট বেডে আছে এখন কি করব আমি পিলোটা সরিয়ে ফেলবো, কারণ তাকে আমার সমতলে রাখতে হবে এই সিচুয়েশনে, দেন কি করব রাইজিং প্যাডেড সাইড রেলস, প্যাডেড সাইড হলে কি হবে আমি ব্যথা পাবো না, কারণ সে তো অস্বাভাবিক নড়াচড়া করবে তাই না, সাইডের রেলগুলো তুলে দিব, যদি এগুলো এই যে প্যাডেড সাইডের যে রেলগুলো আছে এগুলো তুলে দিব যাতে করে পেশেন্টটা পড়ে না যায়, কারণ সে তো কন্ট্রোল নেই তার। আচ্ছা তাহলে এটা ট্রু হলো। আচ্ছা পজিশনিং দ্য ক্লায়েন্ট টু দ্য সাইড, তাকে হচ্ছে এক সাইড করব, হ্যাঁ ম্যানেজমেন্ট যখন আমরা করি সিজারে তখন কিন্তু প্রথমেই আমরা কি করি তাকে পজিশনিং করি, ওয়ান সাইডে করি, হ্যাঁ তো এটা ট্রু হবে, দেখি পরে কি লিখছে, ইফ পসিবল উইথ দ্য হেড ফ্লেক্সড ফরওয়ার্ড, যদি পসিবল হয় মাথা ফ্লেক্স করব সামনের দিকে ফরওয়ার্ড, ইয়েস এটা রাইট হবে, কেন কারণ এইটাই হচ্ছে প্রথম ম্যানেজমেন্ট আমাদের পেশেন্ট পজিশনিং এর, এই জিনিসটাই আমার প্রথম ম্যানেজমেন্ট। আচ্ছা আমরা যদি সিজারের ম্যানেজমেন্ট পড়ে থাকি, আমরা তো অবশ্যই পড়েছি সিজারের ম্যানেজমেন্ট তাই না, সো ওইটা একবার রিভিশন করে নেবেন, তাহলে যদি এই পয়েন্টগুলো না দিয়ে বাকি যে আমাদের সিজারের যে ম্যানেজমেন্টের যে পয়েন্টগুলো আছে ওইগুলো দিয়ে থাকে তাহলে এটা আপনারা কারেক্ট করতে পারবেন। আমরা কিন্তু অ্যাকচুয়ালি কি করি সবই জানি, কিন্তু কি হয় আমাদের আমরা হচ্ছে ভুলে গেছি, যে আগে পড়েছি রিভিশনের অভাবে ভুলে গেছি, যখন আপনি একটা বিএনএমসির কোশ্চেন সলভ করছেন এই বিষয়ে আরো যা যা আছে সবই যদি আমি রিভিশন করে নেই তাহলে কিন্তু আবার আমার স্মৃতিচারণ
হয়ে যায়, রাইট? ওকে, কিপিং দ্য কার্টেন অ্যারাউন্ড দ্য ক্লায়েন্ট। আচ্ছা, এটা মানে হচ্ছে পর্দা। হ্যাঁ, আমার জানতে হবে, মিনিং গুলো জানতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা ধরে ধরে মিনিং করে করে পড়তে হবে। আচ্ছা, অ্যারাউন্ড দ্য ক্লায়েন্ট যদি হচ্ছে পর্দা দিয়ে রাখবো আমরা, আর দ্য রুম ডোর ওপেন, মানে দরজাটা খোলা রাখবো, শুধু পর্দা দিয়ে রাখবো। সো দ্যাট হোয়েন হেল্প অ্যারাইভস, তাহলে কি হবে, যখন আমার পেশেন্ট আমার থেকে সাহায্য চাইবে, দেন কুইকলি এন্টার টু অ্যাসিস্ট, তখন আমি কুইকলি তাকে অ্যাসিস্ট করতে পারবো। কারণ যেহেতু তার খিঁচুনি প্রবণতা আছে, তাকে আমি দরজা লক করে এমনভাবে রাখবো না যাতে তার আওয়াজ বা তার হেল্পের প্রয়োজন হলে সে সময় আমি যেতে না পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ট্রু হবে, যেহেতু আমি সাহায্য চাওয়া মাত্রই কুইকলি অ্যাসিস্ট করতে আসছি। তাহলে এখানে কারেক্ট হলো এ সি ডি ই। ওকে, শুধুমাত্র একটাই হচ্ছে ফলস পেয়েছি আমরা। ওকে, দেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ওকে, দেন আমরা 2 নাম্বার কোশ্চেনে চলে যাই। দেখেন এখানে কি বলেছে, মেজর অ্যাডভার্স ইফেক্টস অফ মেটফরমিন। আমার জানতে হবে মেটফরমিন কোন পেশেন্টরা খাচ্ছে বা কোন পেশেন্টরা পাচ্ছে। ডায়াবেটিসের পেশেন্টরা পায়, তাই তো? আচ্ছা, ডায়াবেটিসের পেশেন্টরা হচ্ছে মেটফরমিনটা খেয়ে থাকে। আচ্ছা, ওদের কি লাগে, ওজন কম রাখতে হয়, দেন হচ্ছে আহ, তাদের হচ্ছে ক্ষুধা বারবার পায়, বারবার খেতে ইচ্ছে করে, তাহলে ক্ষুধা মন্দা ক্রিয়েট করতে হবে, তাই না? যেহেতু ডায়াবেটিসের পেশেন্টরা খায়, তাহলে আমার মাথায় এইগুলো আসবে, তার মানে এই ওষুধটা এই এই কাজগুলোর সাথে জড়িত হওয়ার সম্ভাবনা আছে, যদি আপনি ভুলেও গিয়ে থাকেন। আচ্ছা, এবার আমরা পয়েন্টগুলোতে আসি। ডিক্রিজড অ্যাপিটাইট মানে হচ্ছে ক্ষুধা মন্দা, ঠিক আছে, খাওয়ার ইচ্ছা চাহিদা কমে যাবে, রাইট? কারণ ডায়াবেটিসের পেশেন্টের তো এটাই দরকার বেশি। আচ্ছা, নাউশিয়া বমি বমি ভাব পেতে পারে, হ্যাঁ পেতে পায়, এটাতে হচ্ছে মেটফরমিন খেলে একটু মানে বমি বমি ভাব আসে, বমি হয় না, বাট মনে হয় যে আমার বমি আসতেছে বমি আসতেছে এরকম। আচ্ছা, হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া মানে গ্লুকোজের পরিমাণটা কমে যাচ্ছে ব্লাডে। এটা তো গ্লুকোজ কমাতেই হবে, কারণ ডায়াবেটিসের পেশেন্ট খাচ্ছে। ডায়রিয়া হতে পারে, ওয়েট গেইন হতে পারে, নো ওয়েট কমায় দেয় এটা, ডায়রিয়া হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে ডায়রিয়া হতে পারে। আচ্ছা, এখানে দেখেন আমরা কিছু কমন সাইড ইফেক্টস লিখেছি মেটফরমিনের। এই জিনিসগুলো যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারগুলো করতে পারবো। সো এখানে যখন এসেছে মেজর অ্যাডভার্স ইফেক্টস অফ মেটফরমিন, তখন আমি মেটফরমিনের সাইড ইফেক্টস অথবা অ্যাডভার্স ইফেক্ট বইয়ে যেটাই দেওয়া থাক সেটা আমি পড়ে নিব, ঠিক আছে? আচ্ছা, কি কি হয় কমন সাইড ইফেক্টস, কি কি? হার্ট বার্ন মানে হচ্ছে বুকে জ্বালা পোড়া করবে। আচ্ছা, নাউশিয়া অর ভমিটিং, নাউশিয়াটা বেশি হয়, ভমিটিং হয় না বললেই চলে। আচ্ছা, নাউশিয়া অর ভমিটিং যে কোনো একটাই হতে পারে, গ্যাস্ট্রিকের প্রবলেম হতে পারে। দেন হচ্ছে ওয়েট লস হবে, স্টোমাকে পেইন হতে পারে, তারপর হচ্ছে বোল্টিং হতে পারে, ডায়রিয়া কনস্টিপেশন, ডায়রিয়া কনস্টিপেশন দুইটা, হ্যাঁ, ডায়রিয়াও হতে পারে অথবা কনস্টিপেশনও হতে পারে এই মেডিসিনটা খেলে, অ্যান্ড হেডেক হওয়ার পসিবিলিটিও থেকে যায়। আচ্ছা, তাহলে আমরা কিন্তু ইজিলি এখানে আইডেন্টিফাই করতে পারলাম যে কোনটা কোনটা এখানকার অ্যান্সার হবে, তাই না? খুব কি কঠিন? আমার কাছে মনে হয় না খুব একটা কঠিন। আমার মনে হয় যে আমাদের রিভিশন বা আমাদের চর্চার অভাবে আমাদের হচ্ছে মিস হয়ে যায় অ্যান্সার গুলো। সঠিক অ্যান্সার আমরা জানি, কিন্তু অনেকদিন চর্চার অভাবে আমরা হচ্ছে গুলায় ফেলি যে এটা হবে না ওইটা হবে। আচ্ছা, ফাংশনস অফ অ্যান্টিবায়োটিক্স আর, অ্যান্টিবায়োটিক্স এর কাজ কি কি, তাই না? আচ্ছা, হেল্পস টু নিউট্রালাইজ অ্যান্টিজেন্স, ইনহ্যান্স ফ্যাগোসাইটোসিস। ইনহ্যান্স মানে কি? বাড়িয়ে দেয়, ফ্যাগোসাইটোসিসকে আরো বাড়ায়। নো, এটা করে না। কেন? এই যে নিউট্রালাইজ করে, অ্যান্টিজেনকেও নিউট্রালাইজ করে অ্যান্টিবডি, ফ্যাগোসাইটোসিসকেও হচ্ছে নিউট্রালাইজ করে অ্যান্টিবডি, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভেশন নন মাইক্রোবিয়াল ইমিউনিটি মানে হচ্ছে নন মাইক্রোবিয়াল যে ইমিউনিটি গুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করে কিনা, প্রোভাইড ফিটাল অ্যান্ড নিউবর্ন ইমিউনিটি। আচ্ছা, আরো আমাদের পয়েন্ট আছে, আরেকটা পয়েন্ট আছে দেখি এখন। আচ্ছা, প্রোডিউসিং অ্যান্ড ইফেক্টর রেসপন্স। এখন আপনাদের মনে হতে পারে যে ওই পয়েন্টগুলো তো আমি বিশ্লেষণ করলাম না। আচ্ছা, আসছি। অ্যাক্টিভেট করে নন মাইক্রোবিয়াল ইমিউনিটিকে,
না, এটা আসলে অ্যান্টিবডির কাজ না। আমরা অ্যান্টিবডির কাজগুলো দেখব, দেখার পরে আমরা এটা একেবারেই ক্লিয়ার হয়ে যাব। তাহলে এখান থেকে অ্যান্সার হবে এইটা, ঠিক আছে? আচ্ছা, আর এইগুলো একটাও হবে না। প্রোভাইড ফিটাল অ্যান্ড নিউবর্ন ইমিউনিটি, না, শুধু ফিটাল আর নিউবর্নকেই ইমিউনিটি দেয় এমন কিছু না এটা। ও, সবাইকেই ইমিউনিটি দিবে। আচ্ছা, এরপরে প্রডিউসিং অ্যান ইফেক্টর রেসপন্স, ইয়েস, প্রডিউস করে, একটা ইফেক্টর রেসপন্স প্রডিউস করে। আচ্ছা, এখন দেখেন এখানে কি বলেছে, এখন ব্যাখ্যাটা দেখেন, যে হচ্ছে আমাদের প্রশ্ন ছিল যে অ্যান্টিবডির ফাংশন কোনগুলো, তাই না? আগে আপনার হচ্ছে জানতে হবে অ্যান্টিবডি কোনগুলা। অ্যান্টিবডিজ আর ক্যাটাগরাইজড ইনটু 5 ক্লাসেস, 5টা ক্লাসে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন 5টা ক্লাস কি কি? IgA, IgD, IgG, IgM, IgE, ঠিক আছে? আচ্ছা, এই আইজি মানে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন, ঠিক আছে? ওকে, এখানে আমি আপনাদের জন্য লিখে দিয়েছি যে সরি, কলম, আচ্ছা, অ্যান অ্যাব্রিভিয়েশন অফ দ্য টার্ম ইমিউনোগ্লোবিনকে আমরা আইজি লিখি। আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন এ, এইটা হচ্ছে পাই আমরা কোথায়? স্যালাইভাতে পাই, টিয়ার্সে পাই, মিউকাসে, ব্রেস্ট মিল্ক অ্যান্ড ইন্টেস্টিনাল ফ্লুইড। দেখেন এই জিনিসটা যখন আপনি পড়বেন তখন আইজিএ এর কাজ কি, আইজিএ কোথায় পাওয়া যাচ্ছে, আইজিএ কি উপকারে আসছে আমার বডির, সব কিছুই কিন্তু আমি জানতে পারছি। নট অনলি আইজিএ বা ইমিউনোগ্লোবিউলিন এ, আমরা প্রত্যেকটা ইমিউনোগ্লোবিউলিন সম্পর্কেই জানতে পারছি। তো এখান থেকে কি হবে, মনে করেন এই প্রশ্নটা তো আর আপনার না আসার পসিবিলিটি বেশি, কারণ যেহেতু মার্চেই এসেছে, না আসতেই পারে। চেঞ্জ করে যদি দেয়, মনে করেন ওইটার অ্যাবসেন্সে এর মধ্য থেকে একটা কোশ্চেন দিয়ে দিল, এটাও কিন্তু আপনার পড়া হয়ে গেল। সো আপনি পাস করবেন না তো আরেকজন পাস করবে, আপনি পাস না করতে পারলে আরেকজনও পাস করতে পারবে না। তো আপনি অবভিয়াসলি পাস করতে পারবেন যদি আপনি এইভাবে পড়েন, প্রত্যেকটা প্রশ্ন সলভ করে করে ব্যাখ্যা সহকারে যদি আপনি পড়েন, আপনার পাস কোনোভাবেই আটকাবে না, কারণ প্রত্যেকটা প্রশ্ন বেসিক থেকেই করা হবে, বেসিকের বাইরে যাবেন না কোশ্চেনে। আচ্ছা আচ্ছা, ইমিউনোগ্লোবিউলিন এ, এটা কোথায় কোথায় পাওয়া যায় এটা আমরা পড়ে ফেললাম। এবারে দেখেন, IgA প্রোটেক্টস এগেইনস্ট ইনগেস্টেড অ্যান্ড ইনহেলড প্যাথোজেন্স, মানে এটা প্রোটেক্ট করে ইনগেস্টেডের বিরুদ্ধে এবং ইনহেলড এগুলোর বিরুদ্ধে, মানে যে প্যাথোজেনগুলো ইনগেস্টেড অথবা ইনহেলড এগুলোর বিরুদ্ধে হচ্ছে আইজিএ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়, এগুলোকে প্রোটেক্ট করে, ঠিক আছে? এবার আসেন ইমিউনোগ্লোবিউলিন ডি। দিস অ্যান্টিবডি ইজ ফাউন্ড অন দ্য সারফেস অফ বি সেলস, বি সেল, টি সেল আমরা পড়েছি না, ওই বি সেল। আচ্ছা, দো ইটস এক্সাক্ট ফাংশন ইজ আনক্লিয়ার, এটার এক্সাক্ট ফাংশন আমাদের কাছে যদিও ক্লিয়ার না, এক্সপার্টরা মনে করে দ্যাট immunoglobulin D supports B cell maturation and activation. আচ্ছা, যেখানে দেখবেন ইমিউনোগ্লোবিউলিন ডি সেখানে আপনি মনে রাখবেন যে হচ্ছে বি সেলের সাথে এটা রিলেটেড, ঠিক আছে? এটার এক্সাক্ট কোনো ফাংশন ক্লিয়ারলি দেওয়া হয়নি। আচ্ছা, এরপরে আসেন ইমিউনোগ্লোবিউলিন ইতে আসেন। ফাউন্ড মেইনলি ইন স্কিন, স্কিনে মেইনলি দেখা যায়, এছাড়া লাংস, মিউকাস, মেমব্রেনস এগুলোতে দেখা যায়। ইমিউনোগ্লোবিউলিন ই অ্যান্টিবডিজ কজ মাস্ট সেল, a type of white blood cell, to release histamine and other chemicals into the bloodstream. Immunoglobulin E antibodies can cause, দুইবার অ্যান্টিবডিজ হয়ে গেছে, can cause allergic reactions। এই পয়েন্টটা আপনার জন্য ইম্পর্টেন্ট, যে হচ্ছে ইমিউনোগ্লোবিউলিন অ্যান্টিবডির কারণে হচ্ছে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে, ঠিক আছে? এবং কোথায় কোথায় পাওয়া যায় এইটা, ঠিক আছে? আচ্ছা, এবার আসি আমরা ইমিউনোগ্লোবিউলিন জিতে। ইমিউনোগ্লোবিউলিন জি,
আচ্ছা, ইমিউনোগ্লোবুলিন জি হচ্ছে একটা মোস্ট কমন অ্যান্টিবডি, মেকিং আপ অ্যাপ্রক্সিমেটলি 70% to 75% অফ অল ইমিউনোগ্লোবুলিনস। ঠিক আছে, মানে হচ্ছে এটা এটা সবচেয়ে কমন একটা জিনিস। আর হচ্ছে সব ইমিউনোগ্লোবুলিনের মধ্যে অ্যাপ্রক্সিমেটলি মানে প্রায় বা আনুমানিক 70 থেকে 75% থাকে বডিতে। ঠিক আছে, ইটস ফাউন্ড মেইনলি ইন ব্লাড, আমাদের ব্লাডে থাকে, যেহেতু আমাদের ব্লাড সারা শরীরে থাকে, তো এটাও সারা শরীরেই বিস্তার করতে পারে। অ্যান্ড টিস্যু ফ্লুইডস দেখেছেন মেজর মেজর জায়গাগুলোতে থাকে, তার মানে হচ্ছে এইটাই সবচেয়ে বেশি অ্যামাউন্টে থাকবে, দ্যাটস নর্মাল, তাই না? ওকে, immunoglobulin G antibody helps to protect the body from viral and bacterial infections. তাহলে ইমিউনোগ্লোবুলিন জি আমাদের কোথায় কোথায় পাওয়া যায়? ব্লাডে এবং টিস্যু ফ্লুইডে পাচ্ছি। এবং এটা আমাদের কি কি করছে? বডিকে প্রোটেক্ট করছে ভাইরাল আর হচ্ছে ব্যাকটেরিয়াল ইনফেকশন গুলো থেকে। ঠিক আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এতটুকু মনে, যদি এইটুকুর মধ্যে এতটুকু মনে রাখি তাহলেই এনাফ। হ্যাঁ, কোথায় পাওয়া যায় এবং কি কাজ করে। আচ্ছা, ইমিউনোগ্লোবুলিন এম কোথায় পাওয়া যায়? ব্লাডে পাওয়া যায়। এই দুইটার মধ্যে একটা মিল হচ্ছে, দুইটাই ব্লাডে পাওয়া যায়, লিম্ফ সিস্টেমে পাওয়া যায় বা লিম্ফ্যাটিক সিস্টেমে পাওয়া যায়। ঠিক আছে, এই অ্যান্টিবডিটা কি হিসেবে কাজ করে? অ্যাজ দ্য ফার্স্ট লাইন ডিফেন্স এগেইনস্ট ইনফেকশনস, মানে প্রথম সারির যোদ্ধা হিসেবে কাজ করে ইমিউনোগ্লোবুলিন এম। ঠিক আছে, ওকে, আশা করি আপনাদের আর হচ্ছে এই প্রশ্নগুলো নিয়ে আর কোনো প্রবলেম ফেস করতে হবে না, প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে আসেন বোনস অফ আপার লিম্ফ। আপার লিম্ফ আর লোয়ার লিম্ফ সম্পর্কে আমরা কিন্তু সবাই জানি। আপার লিম্ফ হচ্ছে উপরের এই যে হ্যান্ড, আর লোয়ার লিম্ফ হচ্ছে লেগস, তাই না? এগুলোকেই তো আমরা বলি। তো আপার লিম্ফের বোনস কোনগুলো? দেখেন হিউমেরাস, কার্পাল বোন, ক্যাপিটেট, গ্রেটার টিউবারকল, তারপরে রেডিয়াস, ফ্যালাংস বোনস, ফ্যালাঞ্জেস, পিসিফর্ম। আচ্ছা, আমরা এত কিছু যদি নাও জানি, আমরা জানি স্ক্যাপুলা, হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফ্যালাঞ্জেস, এইগুলো বা হচ্ছে মেটাকার্পাল, এই সবগুলাই হচ্ছে আমাদের আপার লিম্বের বোন, তাই না? মেইন এই জিনিসগুলো তো আমরা জানি। আচ্ছা, এখানে এখন অপশনে আসে এই যে রেডিয়াস। ইয়েস, রেডিয়াস তো অবশ্যই হচ্ছে আপার লিম্বের বোন। টার্সাল, নো, টার্সাল হচ্ছে লেগে, আমাদের যেমন এখানে কার্পাল আর লেগে হচ্ছে টার্সাল, তাই না? তো এটা হবে না। হিউমেরাস, হ্যাঁ হিউমেরাস তো আমি একটু আগেই বললাম হিউমেরাস। তারপরে স্ক্যাপুলা, হ্যাঁ স্ক্যাপুলা হবে। টিবিয়া, টিবিয়া কোথায়? টিবিয়া ফিবুলা দুইটাই কিন্তু পায়, তাই না? আমাদের যেমন রেডিয়াস আলনা, ওখানে হচ্ছে টিবিয়া ফিবুলা, সো এটা হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এ, বি আর ই। ওকে, আশা করি সবাই এ পর্যন্ত ক্লিয়ার। ওকে, আচ্ছা, এবার আসেন রেনাল ফাংশন ইভালুয়েশন বাই টেস্টস অফ। রেনাল ফাংশন ইভালুয়েশন করতে আমরা কি কি টেস্ট করে থাকি, তাই না? রেনাল ফাংশন টেস্ট করব আমরা। সো আমার আগে জানতে হবে রেনাল ফাংশন টেস্ট কোনগুলা। দেখেন আমি আপনাদের জন্য ব্যাখ্যা এনেছি রেনাল ফাংশন টেস্ট কোনগুলা। ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, ক্রিয়েটিনিন টেস্ট, স্টিমেট জিএফআর, ঠিক আছে, ইউরিনালাইসিস, অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও টেস্ট, ক্যালসিয়াম, পটাশিয়াম, আচ্ছা, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, সোডিয়াম, অ্যালবুমিন। এই যে আমাদের যে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, এইগুলো আছে না, সোডিয়াম, এইগুলোকে হচ্ছে আমরা সেরাম ইলেকট্রোলাইট বলি। ঠিক আছে, এইগুলোকে একসাথে আমরা সেরাম ইলেকট্রোলাইট টেস্ট বলি। এইগুলো হচ্ছে সেরাম ইলেকট্রোলাইট টেস্ট। ওকে, এগুলোকে একসাথে বলি। আচ্ছা, কিডনি ফাংশন টেস্ট, বুক ইওর কিডনি ফাংশন টেস্ট, ক্লোরাইড ইলেকট্রোলাইট টেস্ট। ওকে, আচ্ছা, আরো অনেক টেস্ট আছে। তো আমরা এখন আগে প্রশ্নে চলে যাই। এখানে আপনাদের জন্য ব্যাখ্যাটা দেওয়া আছে, এবার আমরা প্রশ্ন দেখি। রেনাল ফাংশন টেস্ট, আচ্ছা,
ব্লাড ইউরিয়া নাইট্রোজেন কি হবে? যেহেতু ইউরিয়া আছে, ইউরিয়া ইউরিক অ্যাসিড এগুলো তো টেস্ট করতেই হবে আমাদের, তাই না? আর এটা আমরা একটু আগে পড়েছিও যে ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, সো এটা ট্রু। সেরাম অ্যালবুমিন কি হবে? আমরা কিন্তু এটা পাই নাই কোথাও, সেরাম অ্যালবুমিন পাই নাই, তাই না? অ্যালবুমিন ক্রিয়েটিনিনের রেশিও টেস্ট পেয়েছি, মানে দুইটার কি অনুপাতে আছে। আচ্ছা, সেরাম ক্রিয়েটিনিন পাবো, কারণ হচ্ছে ক্রিয়েটিন, ইউরিয়া ইউরিক অ্যাসিড ক্রিয়েটিনিন খুবই গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো লাগবে। কমপ্লিট ব্লাড কাউন্টের কি দরকার আছে? আমার মনে হয় না দরকার আছে, বা হচ্ছে এখানেও আপনারা পাবেন না, কারণ কমপ্লিট ব্লাড কাউন্ট করে আমরা কি করব? আমাদের আরবিসি, ডাব্লিউবিসি, প্ল্যাটলেট, তারপরে ইএসআর এগুলো দেখার তো আমার দরকার নেই, কারণ হচ্ছে আমি তো জানি যে কিডনি ফাংশন টেস্ট করব, তাই না? আচ্ছা, সেরাম ইলেকট্রোলাইটস, ইয়েস, আমি একটু আগেই বলেছি যে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে এইগুলা মিলে হচ্ছে এগুলাকে আমরা বলি সেরাম ইলেকট্রোলাইট টেস্ট, তো এটাও ট্রু হবে। তাহলে এ, সি আর ই হচ্ছে, তাই না? আচ্ছা, আমাদের হচ্ছে সেরাম অ্যালবুমিন কেন লাগবে না? এখানে যেহেতু অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও বলেছে, তাহলে সেরাম অ্যালবুমিন কেন লাগছে না, তাই না? সো এখানে আসলে সেরাম অ্যালবুমিনটা লাগে না। সেরাম অ্যালবুমিন বলতে হচ্ছে আপনার রক্ত রসে হচ্ছে অ্যালবুমিনের পরিমাণ, প্রোটিনের পরিমাণ কত, এটা লাগে না। ইউরিনের মধ্যে প্রোটিন কতটুকু আসে এইটা যদি হইতো তাহলে লাগতো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা ক্লিয়ার। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা আমরা দেখি। দ্য নেম অফ মাস্কুলার লেয়ার অফ দ্য হার্ট, মাস্কুলার লেয়ার অফ দ্য হার্ট আমরা সবাই জানি যে হচ্ছে এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম, এন্ডোকার্ডিয়াম, এইগুলো হচ্ছে হার্টের লেয়ার, তাই না? আচ্ছা, দেখেন দ্য আউটার লেয়ার অফ দ্য হার্ট কোনটা? আমরা সবাই জানি এপিকার্ডিয়াম, আর হচ্ছে এপি যেটা সেটা হচ্ছে বাইরে, এন্ডো যেটা এটা হচ্ছে ভিতরে, আর মাঝখানে যেটা এটা দিয়ে মায়োকার্ডিয়াম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যেহেতু এই প্রশ্নটা করেছে, এই যে এখানে কার্ডিয়াম থাকবে শুধু এইগুলা রেখে, বাকি সব আগে ফলস, এইগুলো সব ফলস। এখন দেখি, এই যে এন্ডোকার্ডিয়াম, হ্যাঁ এটা সবচেয়ে ভিতরের লেয়ার, ট্রু হবে। এপিকার্ডিয়াম এটা সবচেয়ে বাইরের লেয়ার, তাহলে হচ্ছে রাইট হলো, এটাও ট্রু হলো। আর মায়োকার্ডিয়াম এটাই তো আমাদের মাঝের লেয়ার, তাই না? তো এই তিনটা হচ্ছে বি, ডি অ্যান্ড ই, এইগুলো হচ্ছে ট্রু। দেখেন, আমরা বিগত বছরগুলোতে যখন কোশ্চেনগুলো দেখতাম ম্যাক্সিমাম কি হতো, এ, সি, ই অথবা বিডি, তাই না? সো এইবারের কোশ্চেনে কি চেঞ্জটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি যেটা অবজার্ভ করে দেখেছি যে গতানুগতিক এ, সি, ই আর ট্রু দেয় নাই, দিছে কোনটা হয় এ, ডি, ই অথবা এ, বি, সি অথবা ডি, বি, ই, এরকম মানে অল্টারনেট করে দিয়েছে, মানে সব যে এ, সি, বা বি, ডি এইগুলাই যে ট্রু হবে এরকম কিছু করে নাই। কিন্তু এই পর্যন্ত এই 6টা প্রশ্ন যে আমরা সলভ করলাম, এগুলো একটাও কি আমাদের বেসিকের বাইরে ছিল? আমার মনে হয় না, কারণ একজন নার্স যদি আমি হই তাহলে আমার এই বিষয়গুলোতে আমার দক্ষতা অবশ্যই থাকতে হবে, এই বিষয়গুলোতে আমার নলেজ অবশ্যই দরকার আছে, তাই না? আচ্ছা, দ্য নার্স ইজ প্রিপেয়ারিং টু অ্যাডমিনিস্টার আই ড্রপস, একজন নার্স আই ড্রপস অ্যাডমিনিস্টার করবে বা আই ড্রপস দিয়ে দিবে একটা পেশেন্টকে, সে এটা রেডি করছে টু আ পেশেন্ট, একটা পেশেন্টের জন্য, বিইং প্রিপেয়ার্ড ফর ক্যাটারাক্ট সার্জারি, তার হচ্ছে ক্যাটারাক্ট সার্জারি হবে, ঠিক আছে? চোখে ছানি সার্জারি হবে, অপারেশন হবে, আমরা বলি না চোখের ছানির অপারেশন হচ্ছে এটা। আচ্ছা, উইচ নার্সিং অ্যাকশন উড দ্য নার্স টেক টু অ্যাডমিনিস্টার ড্রপস, কি অ্যাকশন নিবে নার্স এই ড্রপটা যে অ্যাডমিনিস্ট্রেশন করবে, মানে ড্রপটা কিভাবে আমি দিব সেই জিনিসটা সে জানতে, মানে তারা জানতে চেয়েছে, তাই না? আচ্ছা, তো আমি যদি আই ডিপার্টমেন্টে জব করতে ইচ্ছুক হই, আমার অবশ্যই এটা জানা দরকার না? তো এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বেসিক কোশ্চেন, সো ঘাবড়ানোর কিছু নাই। প্রশ্নটা হয়তো দেখতে অনেক বড় লাগছে যে কি লিখলো কি লিখলো, কিন্তু আমি যদি অল্প অল্প করে বুঝে বুঝে মিনিং করি, আশা করি আমাদের কোনো প্রবলেম হবে না প্রশ্ন ধরতে। আচ্ছা, তাহলে আমরা দেখি পরে কি কি অপশন দেওয়া আছে এবার। আচ্ছা, এখানে আমি আপনাদের জন্য ফিগার রেখেছিলাম, আসে নাই হয়তো বা। আচ্ছা, একটা হচ্ছে আমি বলি যে আমরা যখন আই ড্রপ দিব তখন পেশেন্টকে অবশ্যই মানে হচ্ছে
পেশেন্টকে, যে কোনো পেশেন্টের কাজ করার আগেই কিন্তু আমাদের আগে হ্যান্ড ওয়াশ করে নিতে হয়, তাই না? তো এখানে ফার্স্ট অপশনটা যেহেতু হ্যান্ড ওয়াশ, তো এটা অবশ্যই ট্রু, এটা আগে ট্রু দিয়ে দেই, দেন আমরা পরেরটায় আসি, ঠিক আছে? আচ্ছা, তো আমি যখন একটা পেশেন্টকে আই ড্রপ দিব তখন কি হবে, তখন আমি কি করব, আগে আমি হ্যান্ড ওয়াশ করে নেব, হ্যান্ড হাইজিনটা আগে মেনটেন করতে হবে। আচ্ছা, এই শীটটা আপাতত একটু রেখে দিই, হ্যাঁ। আচ্ছা, কি করব, আমি আগে হ্যান্ড হাইজিন মেনটেন করব, কারণ আমি পেশেন্টের যে কোনো কাজ করার আগে আমার অবশ্যই অবশ্যই হ্যান্ড ওয়াশ করতে হবে বা হ্যান্ড হাইজিন মেনটেন করতে হবে। আচ্ছা, তারপর আমি কি করব, আই ড্রপটা নিব, আই ড্রপটা নেওয়ার পরে আমি হচ্ছে এই জায়গাটাতে ধরে, মানে এটাকে বলে লোয়ার লিড, এই লোয়ার লিডটা আমি হচ্ছে এই চিক বোনের এগেইনস্টে হচ্ছে নিচের দিকে টান দিচ্ছি, তাই না? তার মানে এগেইনস্টে আমি হচ্ছে প্রেস করে টান দিয়ে একটু নিচে নামাচ্ছি। কেন? কারণ আমি এই জায়গাটাতে, এই পকেটটাতেই আমি ড্রপটা দিব, আমি নট কনজাংটিভাল স্যাকে দিব না, কারণ কনজাংটিভাল স্যাকে সরাসরি দেওয়া যাবে না। এরপরে আমি কি করব, চোখটা বন্ধ করে দেবো পেশেন্টের, দেন এই জায়গাটাতে প্রেসার দিয়ে ধরবো, যাতে কি হয়, ড্রপটা যেন বাইরে বের হয়ে না আসে এবং ড্রপটা যেন নষ্ট না হয়ে যায়, মানে বের না হয়ে যায়। যার কারণে আমি কিছুক্ষণ প্রেস করে ধরে রাখবো, দেন হচ্ছে আমি ছেড়ে দিব। এইখান দিয়ে হয়তোবা ড্রপটা অনেক সময় পড়ে যায়, সো এটা যেন না পড়ে এই জন্য পেশেন্টের হেডটা উপর উপর করে রাখবো, হ্যাঁ, মানে হচ্ছে যাতে মানে ড্রপটা পড়ে না যায়। আচ্ছা, আচ্ছা, হ্যান্ড ওয়াশ এটা তো আমরা জানি ট্রু, দেন কি বলছে, এবার আমরা কিন্তু জানলাম যে আমাকে কি বলছে, আমি কিভাবে পেশেন্টকে আই ড্রপটা দিয়ে দিব সেটা সে জানতে চেয়েছে। এবার আমি অপশন গুলো দেখি। আচ্ছা, প্লেস দ্য ড্রপ ইন দ্য কনজাংটিভাল স্যাক, আমি একটু আগেই বলেছি কোনোভাবেই কনজাংটিভাল স্যাক মানে আমাদের এই যে এই সাদা অংশটা, এই কনজাংটিভার মধ্যে আমরা এটা দিব না, সো এটা ফলস, ঠিক আছে? পুল দ্য লোয়ার লিড ডাউন এগেইনস্ট দ্য চিক বোন, ইয়েস, আমি কিন্তু বলেছি যে এই যে লোয়ার লিডটা আমি টান দিয়ে এই যে চিক বোনের বিপরীতে আমি হচ্ছে তাকে নামায় আনতেছি, সো এগেইনস্টে আমি চিক বোনের এগেইনস্টে লোয়ার লিডটা ডাউন করতেছি, তাই না? তাহলে এটা ট্রু। আচ্ছা, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু টিল্ট দ্য হেড ফরওয়ার্ড, হ্যাঁ, পেশেন্টকে হচ্ছে বলছে যে হচ্ছে টিল্ট দ্য হেড ফরওয়ার্ড, তাকে হচ্ছে সামনে হচ্ছে হেডটা ইনস্ট্রাক্ট করব রাখার জন্য, ওপেন আইস অ্যান্ড লুক ডাউন, এবং চোখ খুলে নিচের দিকে তাকাতে বলবে। এটা কি আমরা কখনোই বলবো একটা পেশেন্টকে? কোনোদিনও এটা আমাদের বলার কথা না, কারণ এভাবে কি হবে, হেডটা ফরওয়ার্ড রাখলাম, দেন হচ্ছে আই ওপেন করলো মেডিসিন দেওয়ার পরে, এখানে বলছে, তারপরে কি করলাম, আই ডাউন করলাম বা হচ্ছে নিচে লুক ডাউন করলাম, মানে নিচের দিকে তাকাইলাম, তাহলে কি হলো, পুরো মেডিসিনটা তো আমার নিচে পড়ে গেল, তাই না? সো এটা ফলস। আচ্ছা, ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট টু স্কুইজ দ্য আইস শাট, মানে হচ্ছে এই স্কুইজ দ্য আইস শাট মানে অফ করে দেব, ঠিক আছে? আচ্ছা, আফটার ইনস্টলিং দ্য আই ড্রপ, মানে আমি আই ড্রপটা দেওয়ার পরে, ইনস্টলিং মানে দেয়া, গিভেন, আফটার গিভেন অথবা আফটার ইনস্টলিং, এখানে একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশ ইউজ করার কারণে আমাদের কাছে মনে হচ্ছে যে এগুলো অনেক কঠিন, কিন্তু আসলে আমরা যেহেতু মানে হচ্ছে আমরা যেহেতু সেকেন্ড ক্লাস জব করব, সেটার জন্য আমরা লাইসেন্স পরীক্ষা দিচ্ছি, তো একটু অ্যাডভান্স লেভেলের হওয়াটাই কিন্তু ভালো, স্ট্যান্ডার্ড আমাদের জন্য ভালো, তাই না? তাহলে আমাদের প্রফেশনের মান উন্নয়ন হচ্ছে, তাই না? ওকে, তাহলে এটা ট্রু হয়ে গেল, কারণ আই ড্রপ দেওয়ার পরে আমি পেশেন্টকে ইনস্ট্রাক্ট করছি যে আপনি চোখটা কিছুক্ষণ বন্ধ করে রাখেন, রাইট, অবশ্যই রাখবে। আচ্ছা, তাহলে এ সি অ্যান্ড ই, এটা গতানুগতিক ভাবে এ সি ই কারেক্ট হলো, বাট প্রত্যেকটাতে হয় নাই, ম্যাক্সিমাম গুলোতেই হয় নাই। আচ্ছা, ইনভেসিভ প্রসিডিউরস ফর দ্য ম্যানেজমেন্ট অফ চেস্ট ডিজিজ পেশেন্ট, চেস্ট ডিজিজ পেশেন্ট মানে হচ্ছে আমাদের বক্ষ ব্যাধির রোগী, তাই না? ওকে, আচ্ছা,
এখানে এখন আমার জানতে হবে যে ইনভ্যাসিভ প্রসিডিউরটা অ্যাকচুয়ালি কি। ইনভ্যাসিভ প্রসিডিউর, তাই না? এই জিনিসটা যদি আমি না জানি, বক্ষব্যাধির পেশেন্টের ম্যানেজমেন্ট এটা আমি জানলাম, কিন্তু ইনভ্যাসিভ প্রসিডিউরটা কি এটাই যদি আমি না জানি তাহলে তো আমি অ্যান্সার করতে পারবো না। সো আমার আগে জানতে হবে ইনভ্যাসিভ প্রসিডিউরটা কি। আচ্ছা, এটা হচ্ছে একটা মেডিকেল প্রসিডিউর। এটা একটা মেডিকেল প্রসিডিউর দ্যাট ইনভেডস বা ইন্টার্স, ইনভেড মানে হচ্ছে প্রবেশ করা, বা ইন্টার্স দ্য বডি ইউজুয়ালি বাই কাটিং অর পাংচারিং দ্য স্কিন। আচ্ছা, এখানে হচ্ছে এটা একটা মেডিকেল প্রসিডিউর যেখানে যেটা বডিতে এন্টার করছে বা প্রবেশ করছে, ইউজুয়ালি কাটিং বা কেটে প্রবেশ করতে পারে, অথবা পাংচার, স্কিন পাংচার করে প্রবেশ করতে পারে, অর বাই ইনসার্টিং ইনস্ট্রুমেন্টস ইন দ্য বডি। মানে কোনো ইনস্ট্রুমেন্ট আমি বডিতে ঢুকাচ্ছি, অথবা এখানে আমি কোনোভাবে পাংচার করছি, বা কোনো কারণে এটা আমি কাটছি, এই ধরনের একটা মেডিকেল প্রসিডিউরকেই বলছে ইনভ্যাসিভ প্রসিডিউর। ঠিক আছে, একজন চেস্ট ডিজিজ পেশেন্টের। তাহলে এখানে কি কি হতে পারে, তাই না? আচ্ছা, যেহেতু এখানে কাটাকাটির বিষয়, এখন আমি দেখব পয়েন্টগুলো মিলাই। সেন্ট্রাল ভেনাস প্রেসার, ভেনাস প্রেসারের কথা বলছে, যে আমাদের প্রধান যে ভেইনের যে প্রেসারটা আছে সেইটা কি হচ্ছে, আমাদের কিছু হবে এখানে, মানে এটার সাথে কি রিলেটেড হলো সেন্ট্রাল ভেনাস প্রেসার? না, এখানে তো আমি কাটিং বা কোনো কিছু কাটা বা ইনসার্ট করা এই এই ধরনের জিনিস হবে, তাই না? তো এটা হচ্ছে হলো না আমার। আচ্ছা, ইলেকট্রোকার্ডিওগ্রাম, ইলেকট্রোকার্ডিওগ্রাম মানে হচ্ছে আমাদের ইসিজি, তাই না? ইলেকট্রোকার্ডিওগ্রাম কিন্তু হচ্ছে ইসিজি। এই ইসিজি করতে কি কোনো কাটাকাটি করতে হয়, কাটাছেঁড়া করতে হয়? হয় না। তো এটাও হলো না। আচ্ছা, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, ইয়েস, ক্যাথেটার যদি আমি করি তাহলে এটা কি হলো, একটা ইনসার্ট করছি, ক্যাথেটারটা আমি ইনসার্ট করছি, তাই না? তো এটা হবে ট্রু। এক্সারসাইজ স্ট্রেস টেস্ট, না এটা হবে না, এক্সারসাইজ স্ট্রেস টেস্টের সাথে এটা হচ্ছে না, চেস্ট এক্সরেও হবে না। সো আমাদের এখানে একটাই ট্রু হবে, যদিও মাল্টিপল চয়েস অ্যান্সার বা কোশ্চেন, কিন্তু একটাই এখানে ওনারা ট্রু দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। একটু আমাদের সবাইকে যুগের সাথে তাল মিলিয়ে অ্যাডভান্স হতে হবে, ঠিক আছে? কারণ হ্যাঁ, কোশ্চেন প্যাটার্নটা হুট করে চেঞ্জ করাটা এটা অনেক ডিফিকাল্ট হয়ে গেছে, আবার অ্যাডভান্স লেভেলে কিছু ইংরেজি ইউজ করা হয়েছে। কিন্তু আমাদের এইটা মনে রাখতে হবে, আমরা পারি, আমরা পারবো। কেন পারবো না? এই জিনিসগুলাই তো আমরা হসপিটালে করি, বা এই কাজগুলাই তো আমাদের করা হয়। আমরা যেহেতু পারি না, বা কি পারি না, কোনটা পারি না? পারি না হচ্ছে অ্যাডভান্স যে ইংলিশগুলো বলেছে এটার মিনিংটা হয়তো বা আমরা বুঝতে পারি না, কিন্তু এই রোগটা সম্পর্কে তো আমরা জানি না এমন কিছু না। আমরা সবাই সবই পারি। আমরা 3 বছরের কোর্স করেছি, এখন লাইসেন্স পরীক্ষায় বসছি, ইন্টার্নশিপ করেছি, 6 মাস তো একা একাই ডিউটি করেছি, তাই না? মানে আমাদের কিন্তু একজন স্টাফ নার্সের মতোই এই 6 মাস ডিউটি করতে হয়, আমি জানি সবাইকেই করতে হয়। তো আমরা পারবো না তো কে পারবে বলেন? আমরা অবশ্যই পারবো, পারতে হবে আমাদের। আচ্ছা, সেকেন্ডারি প্রিভেনশন ইনক্লুডস, সেকেন্ডারি প্রিভেনশন আর হচ্ছে প্রাইমারি প্রিভেনশন সম্পর্কে জানতে হবে। প্রাইমারি প্রিভেনশন কি? যেটা হচ্ছে অনসেট অফ ইলনেস গুলো হচ্ছে আমরা মানে মানে যেখানে আমরা অনসেট অফ ইলনেস মানে তাৎক্ষণিক যে অসুস্থতাগুলো এগুলো প্রিভেন্ট করি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর যেটা হচ্ছে আর্লি ট্রিটমেন্ট অ্যান্ড ডায়াগনোসিস করে বা হচ্ছে স্ক্রিনিং টেস্টের মাধ্যমে আমরা হচ্ছে প্রিভেন্ট করি, সেগুলো হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আচ্ছা, তাহলে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে তো আমি কি বললাম, আর্লি টেস্ট অ্যান্ড ডায়াগনোসিস। তাহলে দেখেন, আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, ইয়েস, এটা তো হলো। হেলথ প্রমোশন, হেলথ প্রমোশন, হেলথ প্রমোশন কোথায় হবে? হেলথ প্রমোশন এখানে প্রাইমারি প্রিভেনশনে হবে, তাই না? এখানে হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনে এটা হচ্ছে না। এখানে স্ক্রিনিং টেস্ট হবে, কারণ হচ্ছে আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্টের পরে আমি স্ক্রিনিং টেস্ট বলছিলাম। রিহ্যাবিলিটেশন এটাও এখানে হবে না, শুধু আর্লি ডায়াগনোসিস ট্রিটমেন্ট অ্যান্ড স্ক্রিনিং টেস্ট, এই দুইটাই সেকেন্ডারি প্রিভেনশন। আপনারা ব্যাখ্যায় আসলে দেখতে পারবেন, ইমিউনাইজেশন আর হচ্ছে
ওই যে রেগুলার যে এক্সারসাইজ গুলো আছে এগুলোর মাধ্যমে যে প্রিভেন্ট হয় এগুলো সবই হচ্ছে প্রাইমারি প্রিভেনশনের মধ্যে যায়। আচ্ছা, এবার ব্যাখ্যাটাতে আমরা দেখি, দেখেন ব্যাখ্যাটাতে সুন্দরভাবে লিখেছে প্রাইমারি প্রিভেনশন দোজ প্রিভেন্টিভ মেজার্স দ্যাট প্রিভেন্ট দ্য অনসেট অফ ইলনেস নিয়ার বাই বিফোর ডিজিজ প্রসেস বিগিনস, যেমন ইমিউনাইজেশন আর হচ্ছে টেকিং রেগুলার এক্সারসাইজ, এই দুইটাই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। আর সেকেন্ডারি প্রিভেনশনও লিখেছি দেখেন, আর্লি ডায়াগনোসিস, প্রম্পট ট্রিটমেন্ট অফ এ ডিজিজ, প্রিভেন্ট মোর, এই যে এখানে স্ক্রিনিং ফর দ্য হাই ব্লাড প্রেশার অ্যান্ড ব্রেস্ট সেলফ এক্সামিনেশন, এইগুলা হচ্ছে সবই সেকেন্ডারি প্রিভেনশনের সাথে যায়। ওকে ওকে, এবার আমরা আরো একটা প্রশ্ন নিয়ে এসেছি, কি বলেন তো, ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশনের ব্যারিয়ার কোনগুলা, তাই না? আমরা জানি স্টেরিওটাইপিং যেমন খুবই কমন একটা ব্যারিয়ার, দেন অ্যাংজাইটি খুবই কমন একটা ব্যারিয়ার। আমরা কিন্তু ফান্ডামেন্টালস অফ নার্সিং এ কমিউনিকেশনের একটা বড় অধ্যায় পড়েছি, তাই না? এই বড় অধ্যায়ের মধ্যে ছিল যে হচ্ছে কমিউনিকেশন রিলেটেড অনেক কিছু ছিল, তার মধ্যে আমরা খুবই গুরুত্ব সহকারে বারবার পড়েছি ব্যারিয়ার্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। এই যে আমাদের লাইসেন্সে এই পড়াটা আমাদের কাজে লেগে গেল। দেখেন এখানে কি হবে, অ্যাংজাইটি হয়, ফিয়ার অফ ফলিং রাইট হবে, ব্যারিয়ার হয় ইফেক্টিভ কমিউনিকেশন। আমি যদি ভয় পাওয়ার একটা প্রবণতা থাকে যে আমি হয়তো বা এটা অ্যাচিভ করতে পারবো না, আমি মনে হয় ফেল করবো, আমি মনে হয় ফেলিওর হব, আমি সাকসেস হব না, এই ধরনের ভীতি থেকে ইফেক্টিভ কমিউনিকেশনটা আর হয় না। ওভার কনফিডেন্স, নো, এটার সাথে যায় না। ওভার কনফিডেন্স হলে তো আরো আরো মানে হচ্ছে কমিউনিকেশনে আপনি আগ্রহী হবেন, ব্যারিয়ার বাধাগ্রস্ত হবেন না। আচ্ছা, স্টেরিওটাইপিং এটা আমাদের মুখস্থ, এটা আমরা জানি। উইলিংনেস টু চেঞ্জ, উইলিং উইলিংনেস টু চেঞ্জ, উইলিংনেস টু চেঞ্জ, পরিবর্তনের জন্য হচ্ছে আগ্রহী না, এই ধরনের বুঝেছে, এটা আসলে যায় না। আমি হচ্ছে যে ব্যাখ্যাটা দিয়েছি এখানে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্ট দেওয়া আছে। দেখেন ব্যারিয়ার্সকে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে সিমেন্টিক ব্যারিয়ার্স, সাইকোলজিক্যাল ব্যারিয়ার্স, অর্গানিওরা ব্যারিয়ার্স, আর হচ্ছে পার্সোনাল কিছু ব্যারিয়ার্স আছে। সো এইগুলোর মধ্যে আবার হচ্ছে পয়েন্ট আছে যেইগুলোর মধ্যে পাবেন আপনারা ওই অ্যাংজাইটি, ফিয়ার অফ ফলিং, স্টিরিওটাইপিং, এই জিনিসগুলো ওর ভিতরে পেয়ে যাবেন। আচ্ছা, এটা শীটে খুব সুন্দর করে আসছে কিন্তু এইখানে হচ্ছে মিসিং, আসেনি। আচ্ছা, ওইটা এখানে আসে নাই, বাট আপনারা শীটে অবশ্যই পেয়ে যাবেন। আমার হাতে যে শীটটা দেখতে পাচ্ছেন এখানে আছে, এখানে সুন্দর করে প্রত্যেকটা পয়েন্টের লিস্ট করা আছে যে কোনগুলা হচ্ছে এইখানে কোনটার মধ্যে কোনটা কোনটা পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এখন তো আমাদের হচ্ছে একদম প্রশ্ন গদবাঁধা মুখস্থ করার কিছু নাই, এখন আমাদের জাস্ট এমসিকিউ পড়তে হবে, তাই না? ছোট ছোট প্রশ্নগুলো পড়তে হবে। আচ্ছা, নন প্রবাবিলিটি স্যাম্পলিং, নন প্রবাবিলিটি স্যাম্পলিং। আচ্ছা, আমরা জানি স্যাম্পলিং মেথডটা 2 ধরনের, এই যে দেখেন আমি এখানেই আপনাদের জন্য নিয়ে এসেছি। স্যাম্পলিং মেথডটা হচ্ছে দুই ধরনের, একটা প্রবাবিলিটি, একটা হচ্ছে নন প্রবাবিলিটি, তাই না? ওখানে আমাদের প্রশ্নে চেয়েছে নন প্রবাবিলিটি। আচ্ছা, আগে আমরা জানি প্রবাবিলিটি, দেন আমরা জানবো নন প্রবাবিলিটি। দেখেন প্রবাবিলিটিতে 4টা মনে রাখবেন, সিম্পল, র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক, ক্লাস্টার, সব এস দিয়ে চলে যায়, তাই না? সিম্পল, র্যান্ডম, স্ট্র্যাটিফাইড, সিস্টেমেটিক সবগুলোই, আর সাথে পাবেন হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। ওকে, আর এইখানে পাবো আমরা পারপাসিভ, জাজমেন্টাল, কনভেনিয়েন্স, স্নোবল, কোটা স্যাম্পলিং, সবগুলা এর মধ্যে পড়বে, ওখানে ওই 4টাই শুধু, ঠিক আছে? আচ্ছা, এবার দেখি প্রশ্নে কি বলেছে আমাদের। নন প্রবাবিলিটি স্যাম্পলিং আমরা এখন অবশ্যই পারবো, এই যে কোটা হবে নন প্রবাবিলিটি, কনভেনিয়েন্ট হবে, স্ট্র্যাটিফাইড তো হচ্ছে চলে গেল ওখানে, সিস্টেমেটিক চলে গেল ওখানে, স্নোবল হবে। তো আমরা এখন ইজিলি কিন্তু একবার দেখি টাইপ গুলো, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সার করতে পারবো এবার, তাই না? খুবই সহজ, কঠিন না। কঠিন ভাবলেই আসলে কঠিন, সহজ ভেবে নিলেই আসলে সহজ। মানুষ পারে না এমন কোনোই কাজ নেই। আচ্ছা,
মোস্ট কমন কজেস অফ নিউট্রিশনাল অ্যানিমিয়া, নিউট্রিশনাল অ্যানিমিয়া বলেছে, তার মানে নিউট্রিশন রিলেটেড যেগুলো অপশন থাকবে সেইগুলো। আচ্ছা আমরা দেখি তো, এখানে ব্লাড লস বলছে, এখানে কি নিউট্রিশন রিলেটেড কোনো কথা আছে? নাই, তো এটা দিয়ে দিবেন ফলস। ডিস্ট্রাকশন অফ আরবিসি, আরবিসি ধ্বংস, এখানে কি নিউট্রিশন রিলেটেড কোনো কিছু আছে? নো, তো এটাও ফলস। আয়রন ডেফিসিয়েন্সি, ইয়েস, আয়রন তো একটা হচ্ছে আপনার নিউট্রিশনের সাথে যায়, মানে হচ্ছে আমরা তো আয়রন ইনটেক করি তাই না, খাই, তো এটা হচ্ছে রাইট। কারণ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি হলে অ্যানিমিয়া হয়, নিউট্রিশনাল অ্যানিমিয়া এগুলোর কারণেও হয়, কিন্তু এগুলো কোনো খাওয়া দাওয়া রিলেটেড না বা নিউট্রিশন রিলেটেড না। ওকে, ভিটামিন বি 12, হ্যাঁ এটাও হবে। ফলিক অ্যাসিড, হ্যাঁ এটাও হবে, কারণ এইগুলো আমরা খাই, এগুলো নিউট্রিশনের সাথে যায়, ঠিক আছে। ওকে, আ পেশেন্ট হু হ্যাজ ডায়রিয়া ফর দ্য পাস্ট 4 days, 4 দিন ধরে একটা পেশেন্টের ডায়রিয়া হচ্ছে। হোয়েন অ্যাসেসিং আ পেশেন্ট, যখন আমি পেশেন্টকে অ্যাসেস করব, দ্য নার্স ক্যান গেট দ্য ফলোয়িং ফাইন্ডিংস, কোন ফাইন্ডিংস গুলা একজন নার্স অ্যাসেস করবে, এটাই আপনার কাছ থেকে জানতে চেয়েছে, যে আপনি একটা পেশেন্ট আপনার ডায়রিয়ার কারণে লাস্ট 4 দিন ধরে সে হচ্ছে ভর্তি আছে, আপনি যখন তাকে অ্যাসেস করবেন কি কি জিনিস দেখবেন? তার মধ্যে হাইপোটেনশন দেখবেন, উইকনেস দেখবেন, পোর স্কিন টার্গার দেখবেন, ব্র্যাডিকার্ডিয়া দেখবেন, পেরিফেরাল এডিমা দেখবেন, কোনটা দেখবেন? আমি আগেই বলে দিচ্ছি ব্র্যাডিকার্ডিয়া হবে না, ব্র্যাডিকার্ডিয়া পালস কমে যাবে, এটাই তো তাই না, 60-এর নিচে পালস চলে যাবে, এটার সাথে এটার কোনো রিলেশন নাই। ডায়রিয়ার সাথে, ডায়রিয়ার সাথে রিলেশন হচ্ছে সে উইক হয়ে যাচ্ছে, পুর স্কিন টার্গার হচ্ছে, আর হচ্ছে হাইপোটে, আচ্ছা এখন আমি বলি, মনে করেন আপনি জানেন না যে হাইপোটেনশন হতে পারে, ঠিক আছে, তাদের জন্য ট্রিক্সটা দেই। ব্র্যাডিকার্ডিয়া হবে না, এটা আমি আগেই বলে দিলাম। পেরিফেরাল ইডিমা হতে পারে নাকি হাইপোটেনশন হতে পারে? পেরিফেরাল ইডিমা কিভাবে হবে? তার তো ডায়রিয়া লুজ মোশনের কারণে তার শরীরে তো সিভিয়ার ভাবে হচ্ছে ডিহাইড্রেশন হয়ে গেছে, তো এটা তো কোনোভাবেই হবে না, তাহলে হাইপোটেনশন হবে। কারণ যখন আমার বডি থেকে অনেক ফ্লুইড কমে যায় তখন এমনিই কিন্তু আমার প্রেশার লো হয়ে যায়, আমি উইক ফিল করি, প্রেশার লো হলেই তো একটা মানুষের মাথা ঘোরে, উইক ফিল করে, তো এগুলো কিন্তু রিলেটেড। আর পোর স্কিন টার্গেট, এটা তো আমরা সবাই জানি যে স্কিন স্কিন হচ্ছে কুচকে যাবে, বা হচ্ছে স্কিনে যে যে হচ্ছে ডিহাইড্রেটেড হয়েছে এটা দেখলেই বোঝা যাবে, তাই না? আচ্ছা, পার্টস অফ কোশ্চেনিয়ার, কোশ্চেনিয়ারের পার্ট নিচের কোনগুলো? একটা টাইটেল কি একটা কোশ্চেনিয়ারের পার্ট হতে পারে? নো, কারণ টাইটেল ম্যান্ডেটরি না কোশ্চেনের জন্য। আমি আমার টাইটেল ঠিক করব, ঠিক আছে, ওই টাইটেল অনুযায়ী আমি প্রশ্নও বানাবো, কিন্তু আমি কি প্রত্যেকটা প্রশ্ন ওই টাইটেল থাকবে? আমার প্রত্যেকটা প্রশ্নের ভিতরে থাকবে না, সো এটা কোনো পার্ট হতে পারে না। দেন হচ্ছে দ্য কোশ্চেন, হ্যাঁ কোশ্চেনটা তো অবশ্যই থাকবে, একটা কোশ্চেন তো কোশ্চেনিয়ারের পার্ট হবে। ট্রান্সলেশন, এটার অনুবাদ থাকতে হবে বা এটার অর্থ থাকতে হবে, মিনিংফুল একটা প্রশ্ন হইতে হবে, তাই না, তার মানে ট্রান্সলেশন হবে। দেন ইনস্ট্রাকশন, কন্টেন্ট, তাই না, কন্টেন্ট। এখন আপনারা আমাকে বলেন তো যে হচ্ছে এই যে কন্টেন্ট থাকতে হবে নাকি ইনস্ট্রাকশন থাকতে হবে? কন্টেন্ট থাকাটা কি জরুরি? কন্টেন্ট মানে হচ্ছে সূচি, তাই না, সূচি, এখানে তো আর কন্টেন্টের কোনো ইস্যু নাই, সো কন্টেন্ট থাকবে না, থাকবে হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন লাগবে, কারণ ইনস্ট্রাকশন নির্দেশনা ছাড়া বা ইনস্ট্রাকশন ছাড়া আপনি প্রশ্নটা কোন দিকে নিয়ে যেতে চাচ্ছেন এটা তো আমরা বুঝতে পারবো না। সো এইটা মনে রাখবেন, পার্টস অফ কোশ্চেনিয়ার দিয়ে আজকেই নোট করে ফেলেন, কোশ্চেন, ইনস্ট্রাকশন আর ট্রান্সলেশন, এই তিনটেই হচ্ছে কোশ্চেনিয়ারের পার্ট। আর হচ্ছে এই ট্রান্সলেশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, ঠিক আছে, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে ট্রান্সলেশন। ওকে, এবার আসে নেক্সট প্রশ্ন। দ্য ডেমোক্রেটিক লিডারশিপ ইজ ক্যারেক্টারাইজড বাই ফলোয়িং বিহেভিয়ার্স, ডেমোক্রেটিক লিডারশিপ হচ্ছে ক্যারেক্টারাইজড বাই ফলোয়িং বিহেভিয়ার্স, ডেমোক্রেটিক লিডারশিপের ক্যারেক্টারাইজড কোনগুলা এটা আগে আমাদের জানতে হবে, ঠিক আছে। ডেমোক্রেটিক লিডারশিপ কোনটা? যেখানে প্রত্যেকটা মেম্বারসের অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এম্পাওয়ারমেন্ট থাকবে, ফ্লেক্সিবিলিটি থাকবে, সেটাই তো আমাদের ডেমোক্রেটিক লিডার, তাই না?
তো দেখেন এইখানে আমি যখন আপনাদের জন্য ব্যাখ্যাটা সাজিয়েছি তখন দেখেন এখানে আমি ক্যারেক্টার গুলো লিখেছি ডেমোক্রেটিক লিডারশিপের এম্পাওয়ারমেন্ট। আচ্ছা প্রথম থেকে আসি, ইনক্লুসিভিটি থাকবে, ওপেন কমিউনিকেশন সবার সাথে কমিউনিকেট করবে, এম্পাওয়ারমেন্ট থাকবে, ফ্লেক্সিবল হবে, রেসপেক্ট ফর ডাইভার্সিটি রেসপেক্ট করবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে। ঠিক আছে, এই লিডারশিপের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই 6টা। দেখেন এখন মিলান, মোটিভেটেড ফলোয়ার্স বাই কোয়ারসিশন, নো, মোটিভেটেড হবে না, মোটিভেটেড ফলোয়ার্স বাই কোয়ারসিশন, কারো দ্বারা হচ্ছে ফলোয়ারদেরকে মোটিভেটেড করবে এমন না, এটা হলো না। তাহলে এগুলোর মধ্যে কি আপনারা কোনটা এরকম পেয়েছেন? পান নাই, সো এটা বাদ। ক্রিটিসিজম, পিউনিটিভ, নো, ক্রিটিসিজম থাকবে না এখানে। সবাই সবাইকে রেসপেক্ট দিবে, সবাই সবার সাথে অ্যাকাউন্টেবল হবে এবং ফ্লেক্সিবল হবে, তাই না? এম্পাওয়ারমেন্ট হবে। আচ্ছা, লেস কন্ট্রোল টু ফলোয়ার্স, হ্যাঁ ফলোয়ারদেরকে লেস কন্ট্রোল করে, মানে খুব স্ট্রিক্ট ফলো করে না, মানে স্ট্রিক্ট কন্ট্রোল করে না, সো এটা হবে। ডিসপার্স ডিসিশন থ্রু আউট দ্য গ্রুপ, হ্যাঁ গ্রুপে সবাই মিলে এখানে ডিসিশন নেয়, সো এটা হচ্ছে ট্রু হবে। ক্রিটিসিজম ইজ কনস্ট্রাকটিভ, মানে ক্রিটিসিজমটা করতেই হবে এরকম কোনো কিছু না, সো ক্রিটিসিজম এখানে হয় না। ক্রিটিসিজম মানে কি? একজন আরেকজনকে কটাক্ষ করে কথা বলে, এখানে কেউ কাউকে কটাক্ষ করে কথা বলবে না, এখানে সবাই সবার প্রতি রেসপেক্টটা বজায় রাখবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে ডেমোক্রেটিক লিডারশিপের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল এগুলো কোনগুলা, তাই না? ওকে, তাহলে আশা করি এটা আপনাদের হয়ে গেল। আমরা মাত্র 15টা সলভ করেছি, আর অনেকগুলো বাকি আমাদের। আচ্ছা, পারপাসে পারপাসেস অফ ট্র্যাকিওস্টমি কেয়ার, ট্র্যাকিওস্টমি কেয়ারের পারপাস কোনগুলা? এখন আমাদের আগে জানতে হবে ট্র্যাকিওস্টমিটা কি, তাই না? ট্রাকিয়ার ট্রাকিয়ার সাথে আমাদের যে হচ্ছে যে একটা কেয়ার আছে বা প্রসিডিউর আছে সেইটাকে আমরা বলি যে ট্র্যাকিওস্টমি। সো আমরা এখন ডিরেক্ট জেনে নিই যে অ্যাকচুয়ালি এটাকে আমরা কিভাবে ডিফাইন করব। দেখেন, ট্র্যাকিওস্টমি ইজ আ প্রসিডিউর টু হেল্প এয়ার অ্যান্ড অক্সিজেন রিচ দ্য লাংস। তারা তো নিজেরা হচ্ছে নিঃশ্বাস নিতে পারে না এবং তাদের লাংস পর্যন্ত এয়ার অক্সিজেনটা যায় না, যার কারণে ট্র্যাকিওস্টমি টিউব এখানে লাগানো হয়, যেটা ডিরেক্টলি হচ্ছে লাংসে এয়ার এবং অক্সিজেন নিয়ে যায় বাই ক্রিয়েটিং অ্যান ওপিনিয়ন ইনটু দ্য ট্রাকিয়া ফ্রম আউটসাইড দ্য নেক। নেকের আউটসাইডে বা বাইরে হচ্ছে একটা ওপেনিং করি আমরা, বা এখানে একটা ছিদ্র করি বা ওপেনিং করি যে ট্রাকিয়া পর্যন্ত। হ্যাঁ, এই এই যে প্রসিডিউরটা এটাই হচ্ছে আমাদের ট্র্যাকিওস্টমি। সো এটার পারপাস কি? প্রমোট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এটা কি প্রমোট ইন্টারপার্সোনাল রিলেশনশিপ? ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তো হয় না এখানে, তো এটা তো হবেই না, এটা তো আপনারা সবাই বুঝেন। মেইনটেইন এয়ারওয়ে প্যাটেন্সি, ইয়েস এয়ারওয়ে প্যাটেন্সির জন্যই তো আমরা যেন ঠিকভাবে মেনটেন। প্রমোট ক্লিনলিনেস, প্রমোট ক্লিনলিনেস আসলে এটা যায় না, কারণ হচ্ছে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য প্রমোট করছি বা উদ্বুদ্ধ করছি এরকম না। মেইনটেইন বডি টেম্পারেচার, হ্যাঁ আমার যখন অক্সিজেন আমি যখন পর্যাপ্ত পরিমাণে পাই তখন কিন্তু আমার বডি টেম্পারেচারটা আমার নিয়ন্ত্রণে থাকে। যখন আমি নিঃশ্বাস নিতে পারবো না ঠিকভাবে, আমার অনেক শ্বাসকষ্ট হবে, তখন কিন্তু আমার এমনিই হট টেম্পারেচার হয়ে যাবে। বা হচ্ছে অনেক সময় যখন আমি একেবারেই নিঃশ্বাস নিতে পারছি না, ডিসকালারেশন হয়ে যাচ্ছি, তখন কিন্তু আমি একেবারে ঠান্ডা হয়ে যাবো, তাই না? আচ্ছা, তো এটা রাইট। প্রিভেন্ট ইনফেকশন, ইনফেকশন প্রিভেন্ট করার জন্য হচ্ছে আমরা ট্র্যাকিওস্টমি কেয়ার নেই, রাইট? কারণ এখানে একটা ওপেনিং করা হয়েছে, এখানে যদি কোনো ধরনের ইনফেকশন যায় তাহলে কিন্তু আমার ট্র্যাকিয়ার ভিতরে চলে যাবে। তো ইনফেকশন প্রিভেন্ট করার জন্য আমরা ট্র্যাকিওস্টমি কেয়ারটা নেই, তাই? ওকে, তাহলে বি, ডি অ্যান্ড ই এগুলো হচ্ছে ট্রু। আচ্ছা, এবার চলে যাই পরের প্রশ্নে। এখানে বলেছে পারপাসেস অফ অ্যাপ্লিকেশন অফ হিট, হিট অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই করার উদ্দেশ্যটা কি আমাদের? আচ্ছা, আমরা হচ্ছে হিট দেই কেন? পেইন হচ্ছে আমার অনেক, মিনস্ট্রুয়াল পেইন যখন হয় আমরা পেটে হিট দেই বা কোল্ড শেক দেই, তাই না? আচ্ছা, এছাড়া কি করে? আমার মাসেল পেইন হচ্ছে, আমরা কিন্তু একটু হট ওয়াটার ব্যাগে একটু হিট
মানে হচ্ছে একটু গরম পানির সেক দিলে ভাল লাগে যে কোনো পেইনের মধ্যে, বা আমার কোনো জায়গায় জ্বালা পোড়া হচ্ছে একটু গরম পানি খেলে ভাল লাগে, তাই না? ভিতরে কোথাও জ্বালা পোড়া। তো আমরা হিট অ্যাপ্লাই করি কি কি উদ্দেশ্যে এখন দেখি। এই যে এখানেও আমি ব্যাখ্যা লিখেছি, রিলিভস পেইন, রিল্যাক্সেস মাসলস, প্রমোটিং হিলিং, রিডিউসেস টিস্যু সোয়েলিং, ডিক্রিজেস জয়েন্ট স্টিফনেস। ঠিক আছে, তাহলে এখানে কি হলো? প্রমোটস ভ্যাসোডাইলেশন। ভ্যাসোডাইলেশন কোনটা বলেন তো? ভ্যাসোডাইলেশন হচ্ছে এই যে রিল্যাক্স মাসল, তাই না? মাসল রিল্যাক্স হচ্ছে, বা হচ্ছে মানে খুব মানে একটা কমফোর্ট জোনে আমি আছি, এই জিনিসটা হচ্ছে ভ্যাসোডাইলেশন। সো এটা উন্নত হয়। প্রমোটস ভ্যাসো কনস্ট্রিকশন, মানে খুব টাইটেনিং অবস্থা বা চাপা অবস্থা, নো, এটা ইনক্রিজ হয় না। রিডিউস কনজেশন, রিডিউস কনজেশন, এটা হচ্ছে ওই যে আমাদের টিস্যু সোয়েলিং হয় না, বা বিভিন্ন জায়গায় জ্বালা পোড়া হয় না, এটার কথা বলছি, এটা কমে যায়, রাইট। আচ্ছা, রিল্যাক্সেস অ্যান্ড কমফোর্ট, রিল্যাক্স ফিল করি অ্যান্ড কমফোর্ট, এই যে আমরা রিল্যাক্স হয় আমাদের মাসেল, প্রমোট হিলিং হয়, সো আমরা কমফোর্টেবল ফিল করি, রিলিভস পেইন রিলিভ হয়, সো এটা করি। অ্যানাস্থেটিক ইফেক্ট না, এখানে কোনো অ্যানাস্থেটিক ইফেক্ট নাই। সো আশা করি আপনারা বুঝতেই পেরেছেন এখানে একটু প্রবলেম কি হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে, যেমন এই যে ভ্যাসোডাইলেশন, কনগেশন, এইগুলাই যে আপনার এই যে রিল্যাক্স মাসেল, রিডিউস টিস্যু সোয়েলিং, এইগুলোর সাথে যে রিলেটেড, এই জিনিসটা ধরতে পারাটা, ঠিক আছে? এটা ধরতে পারলেই কোশ্চেনটা ইজি হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কি করতে হবে? আমার বেশি বেশি কোশ্চেন সলভ করতে হবে এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, a nurse caring a patient with heart failure, আচ্ছা, হার্ট ফেলিওর এক পেশেন্টকে আপনি কেয়ার দিচ্ছেন। a patient suddenly develops extreme dyspnea, ডিসনিয়া মানে কি? তার শ্বাসকষ্ট হচ্ছে, এক্সট্রিম লেভেলের শ্বাসকষ্ট হচ্ছে, ট্যাকিকার্ডিয়া হচ্ছে, মানে অনেক বেশি পালস রেট হয়ে যাচ্ছে, and lung crackles, মানে হচ্ছে ভাঁজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? So which priority interventions implement these patients? আপনি এখানে কি জিনিসটাকে প্রায়োরিটি দিবেন? সে শ্বাস নিতে পারছে না, এক্সট্রিম ডিসনিয়া, মানে অনেক বেশি প্রবলেমটা হচ্ছে, লাংসে ক্র্যাকলস হয়ে যাচ্ছে, ভাঁজ হয়ে যাচ্ছে, সংকুচিত হয়ে যাচ্ছে, তাহলে অ্যাডমিনিস্ট্রেটিং অক্সিজেন মাস্ট বি, আমি অক্সিজেন দিব ইমিডিয়েটলি, তাকে আগে আমি অক্সিজেন দিব, ঠিক আছে? আচ্ছা, ইনসার্টিং ফলিস ক্যাথেটার, ক্যাথেটার তো এখানে আমার প্রয়োজন নেই, সো এটা এখানে হচ্ছে না, প্রাসঙ্গিক না। আচ্ছা, প্লেসিং দ্য পেশেন্ট ইন আ লো ফাউলার্স সাইডলাইন পজিশন, লো ফাউলার্সে কি আমরা রাখবো? একটা পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে, সে শ্বাস নিতে পারছে না, তাকে আমি হাই ফাউলার্সে রাখবো, তাই না? 90 ডিগ্রিতে রাখবো, তো এটা হবে না। আচ্ছা, আর কি অপশন আছে দেখি। এই যে ট্রান্সপোর্টিং দ্য পেশেন্ট টু দ্য করোনারি কেয়ার ইউনিট, রাইট, সিসিইউতে নিয়ে যাবো এই পেশেন্টকে, যেহেতু মানে এটা তো হচ্ছে আমাদের হচ্ছে চেস্ট রিলেটেড প্রবলেম না, আমরা হচ্ছে সব করোনারি কেয়ার ইউনিটে নিয়ে যাব, রাইট। এটা ও সরি, এটা তাহলে ট্রু হলো। অ্যাডমিনিস্ট্রেটিং ফ্রুসেমাইড, হ্যাঁ আমরা ফ্রুসেমাইড অ্যাডমিনিস্ট্রেট করব, কেন? ওখানে তাহলে আমাদের শুধুমাত্র অ্যাডমিনিস্ট্রেট অক্সিজেন ছিল, অ্যাডমিনিস্ট্রেট ফ্রুসেমাইড কেন? কারণ শ্বাসকষ্টের রোগীদেরকে বা অ্যাজমার পেশেন্টদেরকে আমরা ফ্রুসেমাইড দিয়ে থাকি। ফ্রুসেমাইড খুবই কার্যকর, খুবই ইনস্ট্যান্ট কাজ করে, বা খুবই দ্রুত কাজ করে ফ্রুসেমাইড, এই কারণে আমরা ফ্রুসেমাইড অ্যাডমিনিস্ট্রেট করব, ঠিক আছে? আচ্ছা, আমাদের জানতে হবে যে অ্যাজমার যে হচ্ছে ড্রাগস গুলো আছে, বা যেটা হচ্ছে আপনার ফাস্ট অ্যাক্টিং, মানে খুব দ্রুত যেগুলা কাজ করে সেগুলো সম্পর্কে জানতে হবে, তাহলেই আমরা হচ্ছে বুঝতে পারবো যে এই ধরনের পেশেন্টকে আমি ফ্রুসেমাইড দিব কিনা, বা আর কোন কোন ড্রাগ দিতে পারবো, এগুলো আমরা জানতে পারবো, ঠিক আছে? আমাদের তাহলে জানতে হবে যে অ্যাজমা পেশেন্টকে আমরা কি কি ড্রাগ দিই। আচ্ছা, এরপরের প্রশ্নে চলে যাই। হুইচ ইন্টারভেনশনস আর অ্যাপ্রোপ্রিয়েট ফর কেয়ারিং আ ক্লায়েন্ট ইন অ্যালকোহল উইথড্রল, মানে হচ্ছে অ্যালকোহল ছেড়ে দিয়েছে,
এইরকম একটা ক্লায়েন্টকে আমি অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার কিভাবে দিব, তার জন্য আমি অ্যাপ্রোপ্রিয়েট কি কাজ করব, মানে তাকে আমি কিভাবে ম্যানেজ করব, তাই না? মনিটর ভাইটাল সাইন্স, আমরা কি তাদের ভাইটাল সাইন চেক করতে যাব, নাকি হচ্ছে প্রোভাইড আ সেফ এনভায়রনমেন্ট, তাকে সেফ রাখবো? এটা আমার কাছে লজিক্যাল লাগলো যে আমরা তাদেরকে সেফ এনভায়রনমেন্টে রাখবো, কারণ অ্যালকোহল থেকে সে বিরত হয়েছে অলরেডি, তার হচ্ছে ভাইটাল সাইন এখানে তো ম্যান্ডেটরি না, তাকে একটা সেফ প্লেস দিতে হবে, প্রোভাইড স্টিমুলেশন ইন দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, তাকে হচ্ছে স্টিমুলেট করতে হবে এনভায়রনমেন্টের সাথে, এমন এনভায়রনমেন্ট দিতে হবে যেন সে স্টিমুলেট হয়, তাই না? অ্যাড্রেস হ্যালোসিনেশনস থেরাপিউটিক্যালি। হ্যাঁ, হ্যালোসিনেশন মানে কি হচ্ছে ফলস একটা পারসেপশন, এটার সাথে থেরাপিউটিক্যালি তাকে হচ্ছে আমার অ্যাড্রেস করাতে হবে। মেইনটেইন নাথিং বাই মাউথ, তার মুখে কোনো খাবার দেওয়া যাবে না, এটা তো প্রাসঙ্গিক না। তো আমরা হচ্ছে তাকে সেফ এনভায়রনমেন্ট দিব, স্টিমুলেশন ইন দ্য এনভায়রনমেন্ট দিব, আর হচ্ছে তাকে অ্যাড্রেস করবো হ্যালুসিনেশনস থেরাপিউটিক্যাল সাথে। আচ্ছা, এগুলো তাহলে কারেক্ট হলো। দেন হচ্ছে উইস, আচ্ছা এখানে সবই দেখা যাচ্ছে, সমস্যা নেই। Which cast care instructions would be the nurse provide to a client who just had a plaster cast applied to the right forearm? আচ্ছা, প্লাস্টার কাস্ট, তাই না? তার মানে হচ্ছে অর্থোপেডিকের পেশেন্ট, রাইট? তার রাইট ফোর আর্মে, মানে হচ্ছে আর্ম, ফোর আর্ম, তাই না? আচ্ছা, রাইট ফোর আর্মে তার মানে ডান পাশে। আচ্ছা, কিপ দ্য ক্লাস্ট ক্লিন অ্যান্ড ড্রাই, হ্যাঁ তার এই কাস্টটা সবসময় ক্লিন অ্যান্ড ড্রাই রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ক্লিন অ্যান্ড ড্রাই রাখবো সবসময় তার এই ইয়েটা, কাস্টটা। তাহলে এটা ট্রু। অ্যালাউ দ্য কাস্ট 24 hours ড্রাই, হ্যাঁ সবসময় এটা ভেজানো যাবে না পানিতে। আচ্ছা, কিপ দ্য কাস্ট, আমরা তো কাস্টের সাথে সবাই পরিচিত, তাই না? এটা তো ভেজানো যাবে না, যখন কাস্টটা দিয়ে রাখবো, কারণ সে হচ্ছে প্লাস্টার করেছে। আচ্ছা, কিপ দ্য কাস্ট অ্যান্ড এক্সট্রিমিটি এলিভেটেড, হ্যাঁ এটা হচ্ছে উঁচু করে রাখতে হবে, তাই না? এটা একটু উঁচু করে রাখবো আমরা, মানে যখন হচ্ছে ফোর আর্মে হয়েছে এটা এইভাবে করে যেন থাকে, তার ব্যবস্থাই তো আমরা করি, তাই না? একটা হচ্ছে আমরা গলা দিয়ে একটা ফিতা ঝুলিয়ে দিই যেন হাতটা এর নিচে না যায়, তাই না? যেন নিচে এরকম না করে, এইভাবে সবসময় রাখতে বলি। তো এটাও ট্রু। এক্সপেক্ট tingling অ্যান্ড নামনেস ইন দ্য এক্সট্রিমিটি। অসাড়, নামনেস মানে হচ্ছে অসাড়, তো অসাড় তো করবো না আমরা, আর হচ্ছে বেশি টাইট তো করবো না, মানে এটা হচ্ছে একটু ফ্লেক্সিবল রাখবো যাতে তার সোয়েলিং না হয়, চুলকানি হয় কিনা এগুলোর দিকে খেয়াল রাখবো, তো অসাড় করে দিব না তাকে। ইউজ আ হেয়ার ড্রায়ার সেট অন, এই লেখাটা দেখা যাইতেছে, কি বললো? আচ্ছা, সেট অন আ ওয়ার্ম টু হট সেটিং টু ড্রাই দ্য কাস্ট, না আমি এটা ভেজাবই না, এটা আমি আবার আলাদা করে হেয়ার ড্রায়ার দিয়ে আমার তো পরিষ্কার মানে শুকনো করার দরকার নেই, এটা আমি ভেজাবই না। তো এ বি অ্যান্ড সি হচ্ছে ট্রু। আচ্ছা, দেন আমি নেক্সটে চলে যাই। সায়েন্স অফ এক্লামশিয়া। এক্লামশিয়া আমরা জানি এটা হচ্ছে প্রেগনেন্সিতে হয়, এবং এক্লামশিয়ার প্রি এক্লামশিয়ার মধ্যে পার্থক্য এটাই, এক্লামশিয়াতে কনভালশন হবে, আর হচ্ছে আপনার ইডিমা হবে, হাই ব্লাড প্রেশার থাকবে, তাই না? আর প্রি এক্লামশিয়াতে হাই ব্লাড প্রেশার থাকবে বাট কনভালশনটা হবে না। আচ্ছা, তো এখানে দেখেন হাই ব্লাড প্রেশার, কনভালশন, ইডিমা, এগুলো আগে খুঁজে বের করবো। এই যে হাই ব্লাড প্রেশার পেয়েছি, কনভালশন পেয়েছি, এডিমা পেয়েছি, এই তিনটাই ট্রু হবে। এবার দেখি হেমোরেজ, নো। হাই ব্লাড সুগার লেভেল, নো। হাই ব্লাড যদি প্রেশার বলতো তাহলে হতো, তাহলে এই দুইটা বাদ। অ্যান্সার দেখি, এই যে হাই ব্লাড প্রেশার বি, ডি আর ই, ট্রু, বি ডি ই, রাইট। ওকে, এখন এখানে আমি কিছু ইয়ে দিয়ে দিয়েছি যে কি কি সায়েন্স আর দেখা যায়, সেগুলো আপনারা পড়ে নেবেন দয়া করে, কারণ হচ্ছে এইগুলা অপশনে না থাকলে যদি আরেকটু হার্ড করতে চায় কোশ্চেন, তখন হয়তো বা দিয়ে দিল সিভিয়ার হেডেক্স, ডিফিকাল্টি ব্রিদিং, এই জিনিসগুলোও দিতে পারে। সো এইগুলাও হয় এক্লামশিয়া হলে, এই সায়েন্স গুলো আমরা দেখে থাকি। আচ্ছা, এবার কি বলেছে, কনভার্ট বিহেভিয়ার্স ইনক্লুড,
কনভার্ট বিহেভিয়ার। আচ্ছা, কনভার্ট বিহেভিয়ারটা কি এটা আগে আমার জানতে হবে। এটা এমন একটা বিহেভিয়ার that not directly observable and can only be inferred by the observer or reported by the subject। ঠিক আছে, মানে হচ্ছে এটা ডিরেক্টলি অবজার্ভ করার মতো কোনো বিহেভিয়ার না, কিন্তু এটা হচ্ছে অনলি বি ইনফার্ড বাই দ্য অবজারভার, অবজারভার দিয়ে অথবা রিপোর্টেড বাই দ্য সাবজেক্ট। যেমন কি তুমি এটা ইমাজিন করছো বা গেস করছো, এরকম কোনো কিছু। দেখো সরি দেখেন, ইমাজিনিং সামথিং ইজ কনভার্ট বিহেভিয়ার। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হলো এখানে কোনটা কোনটা হচ্ছে একটু দেখেন। থিঙ্কিং, ড্রিমস, এগুলো ইমাজিনের সাথে যায়। ওয়াকিং, ড্যান্সিং, হ্যান্ডশেকিং কোনোটাই হয় না। সো এইগুলা ঠিক আছে। এটা একটু হার্ড ছিল আপনাদের জন্য সম্ভবত, কারণ কনভার্ট বিহেভিয়ার তো মনে হয় না পড়ানো হয়। আচ্ছা, সলিড ম্যাটার। সলিড ম্যাটার মানে কঠিন, আমরা পড়ছিলাম কঠিন, তরল, বায়বীয়, সেইটার কথা বলছে কঠিন। ফিক্সড শেপ অ্যান্ড ভলিউম, রাইট? ফিক্সড একটা শেপ থাকবে, কঠিন পদার্থের একটা শেপ থাকে। শেপ অফ দ্য কন্টেইনার, নো, কারণ হচ্ছে এটা তরল পদার্থের বৈশিষ্ট্য, এটা নট হচ্ছে কঠিন পদার্থের বৈশিষ্ট্য। ফিক্সড ভলিউম বাট নো ফিক্সড শেপ, হ্যাঁ নির্দিষ্ট ভলিউমে থাকে কিন্তু কোনো নির্দিষ্ট শেপ নাই, এটা ঠিক। আচ্ছা, আর কি বলেছে? সরি, এটাও তো হবে না, কারণ নির্দিষ্ট শেপ কেন থাকবে না, একটা অবশ্যই ফিক্সড একটা শেপ থাকবে, এই দুটা হবে না, এটা হবে। আচ্ছা, কোথায় গেল? এই যে, আচ্ছা, পার্টিকেলস আর ফার অ্যাপার্ট ফ্রম ইচ আদার, নো, আমরা জানি কঠিন পদার্থের পার্টিকেল বা কণাগুলো সব একসাথে থাকে, তরল পদার্থগুলো একটু ছড়িয়ে থাকে, বায়বীয় পদার্থগুলো আরো বেশি ছড়িয়ে থাকে, সো এটাও ফলস। দেন হচ্ছে এটাও গেল ফলস। দেন হচ্ছে ওয়েটিং, সরি ওয়েট অ্যান্ড অকুপাই দ্য স্পেস, হ্যাঁ ওজন থাকে এবং জায়গা দখল করে, এটাও ঠিক। তাহলে এ আর ই হচ্ছে ঠিক হলো। আচ্ছা, অ্যান্সার এইচ, এ আর ই। ওকে, হ্যাজার্ডস অফ এক্স রে রেডিয়েশন, এক্স রে রেডিয়েশন, আচ্ছা কি কি হ্যাজার্ডস হতে পারে এক্স রে রেডিয়েশনের, এটা হচ্ছে আপনাদের মুখস্থ রাখতে হবে। হ্যাজার্ডস অফ এক্স রে রেডিয়েশন, এক্স রে রেডিয়েশনের কারণে কি কি হয়? ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার ব্লাইন্ডনেস হবে না, স্কিন বার্ন হতে পারে, লস অফ হেয়ার হতে পারে, কারণ এই এক্স রে রেডিয়েশনের কারণে ক্যান্সার হয় অনেক সময়, ঠিক আছে, যার কারণে লস অফ হেয়ার হবে কিন্তু এডিমা হবে না এক্স রে কারণে। স্কিনে প্রবলেম হতে পারে, ফ্র্যাকচার হতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, কমিউনিটি নার্স ইজ কন্ডাক্টিং অ্যান এডুকেশনাল সিজন, সরি সেশন, একটা এডুকেশনাল সেশনে কমিউনিটি নার্স রিগার্ডিং signs symptoms of tuberculosis, okay, tuberculosis, the nurse informs the participants that tuberculosis considered as a diagnosis, which sign symptoms present। আচ্ছা, আপনি ডায়াগনোসিস করে বের করলেন যে হ্যাঁ এটা হচ্ছে টিউবারকুলোসিস, এখন আপনাকে জিজ্ঞেস করলো যে কোনগুলা নিচের কোনগুলা টিউবারকুলোসিসের সাইন সিমটমস, হুইচ সাইন সিমটমস প্রেজেন্ট। তো এখানে দেখেন এখন টিউবারকুলোসিসে কি কি হতে পারে, টিউবারকুলোসিস যক্ষা, তাই না, যে কোনো জায়গায় হতে পারে। সো আমাদের লাংসে বেশি অ্যাটাক করে, ডিজনিয়া, শ্বাসকষ্ট, হ্যাঁ হবে, হেডেক, মাথা ব্যথা, না এটার সাথে মিলে না, নাইট সুইটস, না এটার সাথেও মিলে না। দেন কি ব্লাডি প্রোডাক্টিভ কফ, হ্যাঁ এক রক্ত যায়, কাশির সাথে কফের সাথে রক্ত যায়, ড্রাই কফ, শুকনা কাশি, রাইট, এই সব এই তিনটাই হচ্ছে ট্রু, এ ডি অ্যান্ড ই। আই নো আপনারা সবাই এটা জানেন, যক্ষা হলে রক্ষা নাই, এই কথার আর কোনো ভিত্তি নেই, কারণ এখন ট্রিটমেন্ট আছে, রাইট। ওকে, আচ্ছা, দ্য ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটিস অফ অ্যান আইডিয়াল নার্স, একজন আইডিয়াল নার্সের ফান্ডামেন্টাল কিছু বা মৌলিক বা যে মৌলিক কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ আছে সেগুলো কি? টু ডেভেলপ ইন্টারপার্সোনাল রিলেশনশিপ,
আচ্ছা, এইটাই কি তার মৌলিক দায়িত্ব হতে পারে? নো। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ তার আদার্স হচ্ছে কমিউনিকেশন স্কিলের ক্ষেত্রে যায়, কিন্তু রেসপন্সিবিলিটিস বলছে টু প্রমোট হেলথ, রাইট, টু রিস্টোর হেলথ, হ্যাঁ, টু সার্ভ দ্য ইন্টারেস্ট অফ সোসাইটি, নো। সোসাইটির সাথে ইন্টারেস্ট তো নার্সের কাজ তেমন একটা না, মানে ফান্ডামেন্টাল রেসপন্সিবিলিটি না। টু অ্যালিভিয়েট সাফারিং, রাইট। এই তিনটেই হচ্ছে, আমরা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডেফিনেশনে এগুলো পড়েছি, যে এইটা আমাদের হেলথের ডেফিনেশনে পড়েছে, তাই না? টু অ্যালিভিয়েট সাফারিং, টু রিস্টোর হেলথ, প্রমোট হেলথ, এগুলো হচ্ছে নার্সদের ফান্ডামেন্টাল কিছু রেসপন্সিবিলিটিস। এটা তো একটা ফান্ডামেন্টাল কোশ্চেন, মানে মৌলিক একটা কোশ্চেন, আসবেই, স্বাভাবিক। আচ্ছা, এরকম কিছু কমন কোশ্চেন থাকবে যেগুলো হচ্ছে আপনার একদম ভিত্তি থেকে, বেস থেকে। আবার একটা বেসের কোশ্চেন চলে এসেছে, দেখেন, এলিমেন্টস অফ কমিউনিকেশন, নিচের কোনগুলো আপনার এলিমেন্টস কমিউনিকেশনের? মেসেজ সেন্ডার রিসিভার, এইগুলা দেখেন, এই যে সেন্ডার, রিসিভার, মেসেজ, এইগুলো হচ্ছে এলিমেন্টস অফ কমিউনিকেশন। এগুলো জাস্ট মুখস্থ জিনিস, এগুলা মানে হচ্ছে এগুলো আমরা সবাই জানি, মূলত এগুলো বেসিক কোশ্চেন একদম। অ্যাকিউট পেইন রিলেটেড টু, অ্যাকিউট পেইন মানে তাৎক্ষণিক, অ্যাকিউট মানে যে তাৎক্ষণিক বা সাডেন, এটা তো আমরা জানি। ফ্র্যাকচার বোন, হ্যাঁ, বোন ফ্র্যাকচার যদি হয়ে যায় এই মুহূর্তে, আমি এই মুহূর্তেই ব্যথাটা পাবো, অ্যাকিউট পেইন। বোন মেটাস্ট্যাসিস, হ্যাঁ, বোন মেটাস্ট্যাসিস হলেও আমি হচ্ছে অ্যাকিউট পেইন হবে আমার। আচ্ছা, সার্জিক্যাল ইনসিশন, সার্জিক্যাল, হ্যাঁ, যদি আমার হচ্ছে সার্জারির সময় আমার কাটা, এটা আমার অপারেশনের পরে সাথে সাথে তাৎক্ষণিক, কিন্তু মানে অ্যানাস্থেসিয়ার ডোজটা চলে গেলেই আমার হচ্ছে এই পেইনটা শুরু হয়ে যায়, তাই না? তাহলে এই তিনটাই হবে ট্রু। আচ্ছা, বাকি দুটো পয়েন্ট আমার আসলে দেখতে খুব কষ্ট হচ্ছে এটার জন্য। ওকে, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এটা হচ্ছে একটা ক্রনিক ইলনেস। লো ব্যাক পেন, এটাও একটা ক্রনিক ইলনেস, এগুলো অ্যাকিউটের সাথে যায় না, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই পর্যন্ত। দেন হচ্ছে কজেস অফ লো বার্থ ওয়েট। আচ্ছা, লো বার্থ ওয়েটের কজ কি কি? এটাও একটা বেসিক কোশ্চেন। পোভার্টি হবে, আর্লি ম্যারেজ হবে। লো বার্থ ওয়েট আর কি কারণে হয়? ইনটেক অফ হাই প্রোটিন হবে না, হাই প্রোটিন ইনটেক করলে হয় না, হায়ার এডুকেশন হবে না, ম্যালনারিশড মাদার হবে। তাহলে এ, বি আর ই। আচ্ছা, কমন হেলথ প্রবলেমস অফ স্কুল গোয়িং চিলড্রেন, ডিপ্রেশন, অ্যাংজাইটি হবে, অ্যালজাইমার্স ডিজিজ হবে। দেখেন আপনারা, ইয়ার ইনফেকশন, হাইপারটেনশন, আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন, এর মধ্যে হচ্ছে ইয়ার ইনফেকশন আর আপার রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন হবে। বাচ্চাদের হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন এত কাজ করে না। এদের হচ্ছে যে ইয়ার ইনফেকশন বা হচ্ছে রেসপিরেটরি থ্রট ইনফেকশন, এই ধরনের ইনফেকশন গুলো হয়। ওরা বাচ্চা মানুষ, একজন আরেকজনের সাথে কিভাবে হচ্ছে ডিস্টেন্স মেনটেন করতে হয় এটা বোঝে না, যার কারণে একজনের ইনফেকশন আরেকজনের কাছে ছড়ায়। এগুলো আসলে আপনারা সবাই জানেন। নেক্সটে চলে যাই, হ্যাঁ, এগুলো সব বেসিক কোশ্চেন। কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস অফ সাবস্টেন্স অ্যাবিউজ, সাবস্টেন্স অ্যাবিউজের কন্ট্রিবিউটিং ফ্যাক্টরস নিচের কোনটা? জেনেটিক প্রিডিসপোজিং হবে? নো, এটা তো আমরা জানি, তাই না, যে এটা হবে না। ম্যালনিউট্রিশনের সাথে এটার কোনো কিছু নাই। আচ্ছা, লো সেলফ এস্টিম, হ্যাঁ, এই কারণে হচ্ছে এটা একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। সাবস্টেন্স অ্যাবিউসে ওয়ার্কলোডের কারণে হতে পারে। লো ফ্রাস্ট্রেশন টলারেন্স, মানে যে ফ্রাস্ট্রেশন বা হচ্ছে হতাশাটা মেনে নিতে পারে না বা মানতে খুব কষ্ট হয়, এই ধরনের মানুষেরা হচ্ছে সাবস্টেন্স অ্যাবিউসে বেশি ঝুঁকে। মানে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর বলতে বুঝাইছে কোনগুলা ফ্যাক্টর মূলত দায়ী সাবস্টেন্স অ্যাবিউসের জন্য, ঠিক আছে? নন নার্কোটিক অ্যানালজেসিক, আচ্ছা, নন নার্কোটিক অ্যানালজেসিক, এইগুলা হচ্ছে নিচের কোনগুলা, ঠিক আছে? আচ্ছা, তাহলে নন নার্কোটিক অ্যানালজেসিক কোনগুলো? এখানে নার্কোটিক কোনগুলো আর নন নার্কোটিক কোনগুলো, এইগুলা হচ্ছে আমাদের আছে। অ্যানালজেসিক মানে কি? যেটা পেইন রিলিফ করে, তাই না? আমাদেরকে এগুলো মুখস্থই রাখতে হবে। এনএসএআইডি হচ্ছে নন নার্কোটিক, অ্যাসিটাইল স্যালিসাইলিক আর হচ্ছে অ্যাসিটামিনোফেন। বাকি যে মরফিন আর জেমরল, এইগুলো হচ্ছে নার্কোটিক, ঠিক আছে? এগুলো আমাদের মুখস্থের বিষয়, এগুলোর কোনো ঝামেলা নাই। সেমিলুনার ভালভস অফ দ্য হার্ট, কোনগুলা হচ্ছে সেমিলুনার ভালভ? আমরা সবাই জানি পালমোনারি ভালভ, অ্যাওর্টিক ভালভ, এগুলো হচ্ছে সেমিলুনার। আর এইগুলো তো মাইট্রাল, বাইকাসপিড, ট্রাইকাসপিড। বাইকাসপিডই হচ্ছে মাইট্রাল, এই দুটা সেম। ট্রাইকাসপিড এগুলা তো হবে না, এইগুলা বাদ দিয়েই তো হচ্ছে বাকিগুলা হচ্ছে আমাদের সেমিলুনার ছিল, তাই না?
হ্যাঁ, তো হচ্ছে পালমোনারি আর অ্যাওর্টিক, এটা আমরা জানি যে দেয়ার আর টু সেমিলুনার ভালভস, একটা পালমোনারি একটা অ্যাওর্টিক ভালভ। ওকে, মেজর কজেস অফ নিওনেটাল ডেথ, কি কি কারণে নিওনেটাল ডেথ হয়? মেইন ড্রাউনিং নো, বার্থ ইনজুরির কারণে হয়, বার্থ অ্যাসপেক্সিয়ার কারণেও হয়, এপিলেপসির কারণেও, না সরি এপিলেপসি হবে না, নিওনেটাল জন্ডিস হবে। নিওনেটাল জন্ডিস হবে, তাহলে বার্থ ইনজুরি, বার্থ অ্যাসপেক্সিয়া, নিওনেটাল জন্ডিস, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে আমি কজগুলো লিখে দিয়েছি, ব্যাখ্যায় আরো কিছু কজ আছে, এগুলা একটু পড়ে নিবেন কষ্ট করে। আচ্ছা, সাইন্স অফ হেমোরেজিক শক। আচ্ছা, হেমোরেজিক শকের হচ্ছে সাইন কোনগুলা, তাই না? আচ্ছা, প্যালোর, হেমোরেজিক শকের সাইন হচ্ছে প্যালোর হবে, কারণ হচ্ছে পেল স্কিন হয়ে যায়। দেন হচ্ছে লো ব্লাড প্রেশার, রাইট, লো ব্লাড প্রেশার হবে হেমোরেজিক শক হলে। র্যাপিড থ্রেড পালস, হ্যাঁ হবে র্যাপিড থ্রেড পালস। হাই ফিভার, না শকে গেলে আরো হচ্ছে টেম্পারেচার কমে যায়, হাইপারটেনশন না হাইপোটেনশন হয়ে যায়, তাই না? হেমোরেজিক শকে তাহলে এই তিনটা হবে। এই যে হেমোরেজিক শক, আমরা কিন্তু হেমোরেজিক শক অনেক পড়েছি, তাই না? তো এই যে সাইন সিমটমস কোনগুলা হেমোরেজিক শকের, এগুলো কিন্তু আমাদের জাস্ট মুখস্থ কোশ্চেন, একদম বেসিক কোশ্চেন, তাই না? আচ্ছা, কজেস অফ ব্রঙ্কিয়াল অ্যাজমা। আচ্ছা, ব্রঙ্কিয়াল অ্যাজমা এগুলা কোনগুলা? আচ্ছা, এখানে বাকি দুটো অপশন আসে নাই, পয়েন্ট উঠে নাই, হয়তো বা টাইপিং মিস্টেক আমাদের। আচ্ছা, তাহলে আমি এখানে একটু চেক করি যে না উঠে নাই। আচ্ছা, আমরা এগুলোর মধ্যে আপাতত দেখি আউটডোর এয়ার পলিউশন, এটা হবে কি না। ব্রঙ্কিয়াল অ্যাজমা যেহেতু বলেছে, বাইরের এয়ার পলিউশন, হ্যাঁ ব্রঙ্কিয়াল অ্যাজমা এটা থেকে হয়, স্মোকি এনভায়রনমেন্ট থেকেও হয়, ওবেসিটি থেকে আসলে হয় না, ঠিক আছে। তাহলে এই দুইটাই হবে এখানকার মধ্যে অ্যান্সার। আচ্ছা, ক্রনিক ইলনেস অফ এল্ডারলি পিপল, মানে এল্ডারলি পিপলদের ক্রনিক ইলনেস কি? আর্থ্রাইটিস, হ্যাঁ রিউমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু মোস্ট কমন ক্রনিক ইলনেস। কফিং ও টনসিলাইটিস, নো টনসিলাইটিস হবে না, কফিং হবে। কফিং হচ্ছে অনেক দিন ধরে তাদের থাকে, যাদের হচ্ছে টিউবারকুলোসিস থাকে বা হচ্ছে লাংসে কোনো প্রবলেম থাকে, পালমোনারি ইডিমা থাকে। তারপরে হচ্ছে ক্যাটারাক্ট, না এটাও কোনো ক্রনিক ইলনেস না এলডারলি পিপলদের। আর হাইপার টেনশন মোস্ট 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 কমন, ম্যাক্সিমাম এলডারলি পেশেন্টদের হচ্ছে হাইপার টেনশনটা থাকে। এটিওলজি অফ ডিমেনশিয়া ইনক্লুডস, আচ্ছা এটিওলজি মানে কজ, ঠিক আছে, ডিমেনশিয়ার কজ। আসি আমরা এখন ডিমেনশিয়ার কজে, এই যে দেখেন, দেখেন তো কোনটা হবে? সাবস্টেন্স অ্যাবিউজ ডিমেনশিয়া, রাইট, এটা হবে এইজিং এর কারণে হয়, আর হচ্ছে ভাস্কুলার ডিটেরিওরেশনের তো মুখস্থই। এই ম্যালনিউট্রিশন হবে না, আর জেনেটিক্স কারণেও হচ্ছে ডিমেনশিয়া হয় না। ফলোইং আর দ্য হরমোনাল কন্ট্রাসেপ্টিভ, আমরা জানি এটা নন হরমোনাল, এই কপার টি হচ্ছে আইইউসিডি, এই দুইটা তাহলে আগেই বাদ, ঠিক আছে। ওরাল পিল, হ্যাঁ এটা একটা হচ্ছে হরমোনাল, নরপ্ল্যান্ট একটা হরমোনাল, কন্ডোমও হচ্ছে বাদ, এটাও কোনো হরমোনাল কোনো কিছু না, তাই না? এখানে হচ্ছে লেখা আছে ব্যাখ্যায়। আচ্ছা, অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে, অক্সিজেনেটেড ব্লাড ইজ ক্যারিড ফ্রম দ্য, অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে ক্যারি করে কোথা থেকে, এখানকার মধ্যে কোনটা থেকে? দেখেন তো অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করি আমরা কোনটা থেকে? আমরা অ্যাওর্টা থেকে পাই, তাই না? ক্যারিড ফ্রম দ্য অ্যাওর্টা। পালমোনারি ভেইন আমাদের অক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসে হার্টের মধ্যে, কিন্তু অক্সিজেনেটেড ব্লাড আমরা পাই ক্যারিড, মানে ক্যারি করে নিয়ে যায় ফ্রম দা, কোথা থেকে? অক্সিজেনেটেড ব্লাডটা আমরা ক্যারি করে কোথা থেকে নিয়ে যাই? আমরা হচ্ছে অ্যাওর্টা থেকে নিয়ে যাই। তো এখানে অ্যাওর্টাই শুধুমাত্র কারেক্ট অ্যান্সার, বাকিগুলা কিন্তু হচ্ছে না। আচ্ছা, এরপরে কি? পারপস, পারপাস অফ অ্যান্টিনেটাল কেয়ার। আচ্ছা, অ্যান্টিনেটাল কেয়ার মানে হচ্ছে আমাদের যখন আমরা অ্যান্টিনেটাল ভিজিটে যাই ওই সময় আমাদের অ্যান্টিনেটাল যে কেয়ারটা আমরা দিব, এটার উদ্দেশ্যটা কি, তাই না? আচ্ছা, আইডেন্টিফাই হাই রিস্ক। আচ্ছা, আইডেন্টিফাই করব হাই রিস্ক, কোনো প্রেগনেন্সিতে কোনো হাই রিস্ক আছে কিনা, এটা তো আমরা প্রেগনেন্সির টাইমে অ্যান্টিনেটাল কেয়ারটা দিই, তাই না?
যে মা আর শিশু দুজনের অবস্থাটা কেমন এই মুহূর্তে, এটা জানার জন্য অ্যান্টিনেটাল কেয়ারটা দেওয়া হয়। তাহলে আইডেন্টিফাই করব আমরা আর্লি ডায়াগনোসিস ডিটেক্টের জন্যই হচ্ছে আমরা অ্যান্টিনেটাল কেয়ার অ্যারেঞ্জ করি। দেন হচ্ছে টু অ্যাসিস্ট ব্রেস্ট ফিডিং। না, এখানে হচ্ছে আসলে ব্রেস্ট ফিডিং এর জন্য এটা হচ্ছে ইয়ে করা হয় না, কারণ এই সময় বাচ্চা এখনো হচ্ছে ফিটাস। আচ্ছা, টু এনশিওর সেফ ডেলিভারি। সেফ ডেলিভারির জন্য আমরা হচ্ছে এটা এনশিওর করি। দেন টু কনফার্ম এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি। নো, এখান থেকে আমরা হচ্ছে এটা আমাদের উদ্দেশ্য না। টু ডিটেক্ট অ্যাবনর্মালিটি, রাইট, আমরা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা, প্রেগনেন্সিতে কোনো হাই রিস্ক ফ্যাক্টর আছে কিনা, বা হচ্ছে সেফ ডেলিভারি হবে কিনা, এইগুলো এনশিওর করার জন্যই আমরা মেইনলি অ্যান্টিনেটাল ভিজিটে আসতে ইন্সপায়ার করি, তাই না? আচ্ছা, আপনারা এবার দেখেন রিউমাটিক ফিভার মেইনলি অ্যাফেক্টস। রিউমাটিক ফিভার মেইনলি হচ্ছে কোথায় কোথায় অ্যাফেক্ট করে। রিউমাটিক ফিভার আপনারা মনে রাখবেন, এটা একেবারে মুখস্থ রাখবেন যে হার্টে এফেক্ট করবে, ব্রেনে এফেক্ট করবে, আর জয়েন্টে এফেক্ট করবে, ঠিক আছে? কোনো কিডনি আর লিভারে এফেক্ট করে না। হার্ট, ব্রেইন, জয়েন্ট, এটা জাস্ট মুখস্থ রাখবেন। এই তিনটা জায়গায় হচ্ছে রিউমাটিক ফিভারটা মেইনলি এফেক্ট করে, ওকে? আচ্ছা, নার্সিং ম্যানেজমেন্ট অফ হেড ইনজুরি। হেড ইনজুরি হলে কি ধরনের নার্সিং ম্যানেজমেন্টটা আমরা দিব? আচ্ছা, হেড ইনজুরি হয়েছে, তার মানে আমার আগে কন্ট্রোল ব্লিডিং করতে হবে, তাই না? ব্লিডিং কন্ট্রোল করতে হবে, এটা তো মেইন। গিভ নর্মাল স্যালাইন, আমি হচ্ছে নর্মাল স্যালাইন তাকে দিব কি দিব না এটা এখন বলতে হবে আমার। নার্সিং ম্যানেজমেন্ট করছি, ব্রেইনে হচ্ছে বা সরি হেডে হচ্ছে ইনজুরি হয়েছে, গিভ নর্মাল স্যালাইন। নো, এখানে আমার নর্মাল স্যালাইনের কোনো বিষয় না। স্টার্ট ইন্ট্রাভেনাস ইনফিউশন, হ্যাঁ আমার ইন্ট্রাভেনাস ইনফিউশন চালু করতে হবে। আচ্ছা, এলিভেশন অফ ফুট, না, ফুট উপরের দিকে উঠায় রাখার কোনো দরকার নেই এখানে, ওটা অর্থোপেডিকের পেশেন্টদের রাখি আমরা। ব্লাড গ্রুপিং অ্যান্ড ক্রসমেট, হ্যাঁ আমার ব্লাড গ্রুপ করতে হবে, কারণ হেড ইনজুরি হয়েছে, তাকে ইমিডিয়েট ব্লাড দিতে হবে, তো এটা হবে। তাহলে এখানে এসি অ্যান্ড ই, ওই গদ বাঁধা অনুযায়ী এখানেও এসি হলো, তাই না? আচ্ছা, এইবার আসছি ফাংশন। কিসের ফাংশন? ফাংশন অফ কিডনি। কিডনি কি করে? ফর্মেশন অফ ইউরিন করে, ইয়েস, ইউরিন সরি, ইউরিন ফর্মেশন কিন্তু করে। স্টোর ইউরিন করে, ইয়েস, স্টোর ইউরিন করে। ইউরিন স্টোর করে রাখে কিনা? না, ইউরিন তো আমরা স্টোর করে রাখি না, ইউরিন আমরা এক্সপেল করে দিই, তাই না? সো এটা হচ্ছে না। আচ্ছা, মেইনটেনেন্স অফ ব্লাড প্রেশার, হ্যাঁ ব্লাড প্রেশার মেনটেন করে। আচ্ছা, ব্লাড প্রেশার মেনটেন করছে। ফরমেশন অফ ভিটামিন বি 12, নো, এটার সাথে ভিটামিন বি 12 করে না। ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, মানে আমাদের কিডনির ফাংশন গুলো জানতে হবে, যে ইউরিন তৈরি করছে, হাই প্রেশার কন্ট্রোল করছে বা মেনটেন করছে প্রেশার, আর হচ্ছে ওয়াটার অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্সটাও মেনটেন করছে। আচ্ছা, ওভারভিউ করতে হবে একটু কিডনি ফাংশনের কাজগুলো কি, যে হচ্ছে এক্সক্রিট করে ওয়েস্টেজ প্রোডাক্ট গুলা, দেন হচ্ছে ফরেন যে সাবজেক্ট গুলো আছে যেগুলো আমাদের বডির জন্য ক্ষতিকারক, এগুলো হচ্ছে করে রেগুলেশন করে ব্লাড প্রেশার, পিএইচ লেভেল ঠিক রাখে, হরমোন প্রডিউস করে কিছু, ব্লাড প্রেশার রেগুলেট করে, ব্লাড ভলিউমটা রেগুলেট করছে, অসমোলারিটি মেনটেন করছে, এবং গ্লুকোজ লেভেলটাও রেগুলেট করছে, ওকে? কমন চাইল্ড ডিজিজ, এটাও কিন্তু আমাদের জানা যে কি কি চাইল্ড ডিজিজ খুবই কমন, যেমন ডায়রিয়া, চোখে পড়লো আমার হঠাৎ করে, এটাই আগে বলে ফেললাম। আচ্ছা, তারপরে হচ্ছে ডেন্টাল ক্যারিস, হ্যাঁ এটাও হচ্ছে ইয়ে কি বলে কমন। তারপরে হাইপোগ্লাইসেমিয়া, নো এটা কমন না। নিওনেটাল জন্ডিস, এটাও অনেক কমন। ওয়ার্ম ইনফেস্টেশন, ও সরি, নিওনেটাল জন্ডিস হবে না, কারণ এখানে কমন চাইল্ড বলছে, চাইল্ডদের বলেছে, নিওনেট তো আরো ছোট, এটা হবে না। তাহলে হচ্ছে ওয়ার্ম ইনফেস্টেশন হবে, তাদের অনেক বেশি এই ধরনের ইনফেকশন হয়ে থাকে, তাই? আচ্ছা, তাহলে এইগুলো হচ্ছে ট্রু হলো। আচ্ছা, বেনিফিটস অফ নার্সিং প্রসেস। নার্সিং প্রসেসের বেনিফিট কি কি? প্রিপেয়ার আর নার্সিং কেয়ার প্ল্যান, এটা কি কোনো বেনিফিট? নো। হেল্প টু কন্টিনিউটি অফ কেয়ার, হ্যাঁ এইটা হচ্ছে হেল্প করে কন্টিনিউ, মানে কেয়ার কন্টিনিউর জন্য হেল্প করে। কেন? কারণ হচ্ছে আমরা একজন আরেকজনকে
যাওয়ার আগে হচ্ছে বলে যাই যে হচ্ছে এই যে আমার এই কাজগুলো পেন্ডিং বা এই কাজগুলো আমি ক্লিয়ার করেছি, মানে হচ্ছে আমি হ্যান্ড ওভার দিয়ে যাই, যার কারণে কন্টিনিউটি অফ কেয়ারে সাহায্য করে। এইগুলো নার্সিং প্রসেসের বেনিফিট। আর্লি ডিটেকশন অফ ডিজিজ, হ্যাঁ আর্লি ডিটেকশন অফ ডিজিজ। দেন হচ্ছে ইমপ্রুভ পেশেন্ট কন্ডিশন, ইমপ্রুভ পেশেন্ট কন্ডিশন, মেনটেন রেকর্ড। ইমপ্রুভ পেশেন্ট কন্ডিশন হবে, এটা হচ্ছে বেনিফিট নার্সিং প্রসেসের। মেইনটেইন রেকর্ড, এটা কোনো তো মানে হচ্ছে বেনিফিটের মধ্যে পড়লো না, যে এটা কোনো মেইনটেইন রেকর্ড, হ্যাঁ এটা ফাংশনের মধ্যে পড়ে নার্সিং প্রসেসের, কিন্তু এটা হচ্ছে বেনিফিটের সাথে গেল না। এই তিনটা হচ্ছে ট্রু। আচ্ছা, এবার একটা প্রশ্ন দেখি। আ পেশেন্ট ডেভেলপস অ্যান অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন, অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন আফটার রিসিভিং মরফিন। আচ্ছা, একটা পেশেন্ট ডেভেলপ করছে অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন আফটার রিসিভিং, যখন সে রিসিভ করছে মরফিনটা। আচ্ছা, দ্য নার্স উড টেক হুইচ ইন্টারভেনশনস, মানে হচ্ছে এমন একটা পেশেন্ট ডেভেলপ করলো অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন, তার মরফিন নেওয়ার পরে তার হচ্ছে অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হলো, কোন ধরনের কাজ এখন নার্সের কোন অ্যাকশনটা নেওয়া উচিত বা কি ফাংশন হওয়া উচিত? অ্যাডমিনিস্টার অক্সিজেন কিনা, অ্যানাফাইলেটিক রিঅ্যাকশন হয়েছে, রাইট, অ্যাডমিনিস্টার করবো অক্সিজেন। ঠিক আছে, লিভ দ্য ক্লায়েন্ট ব্রিফলি টু কন্টাক্ট আ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার। ব্রিফলি টু কন্ট্যাক্ট, হ্যাঁ কন্ট্যাক্ট করবো প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডারের সাথে, রাইট। তারপরে হচ্ছে ডকুমেন্ট দ্য ইভেন্ট। কেন লিভ দ্য ক্লায়েন্ট ব্রিফলি টু কন্ট্যাক্ট আ প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার, কেন কারণ হচ্ছে তার যেই হেলথ কেয়ার প্রোভাইডার দরকার তার কাছে হচ্ছে আমি তাকে শর্টকাটে তাকে হচ্ছে ব্যাখ্যা করে পাঠিয়ে দেবো প্রাইমারি হেলথ কেয়ার প্রোভাইডার কাছে। ডকুমেন্ট দ্য ইভেন্ট, ইন্টারভেনশনস, ক্লায়েন্টস রেসপন্স, এগুলো হচ্ছে আমি ডকুমেন্ট করব। এরকম কি কোনো প্রয়োজন আছে? না। আচ্ছা, ইভেন্টটা আমার ডকুমেন্ট করার কোনো প্রয়োজন নেই। কিপ দ্য ক্লায়েন্ট সুপাইন রিগার্ডলেস অফ দ্য ব্লাড প্রেশার রিডিংস। আচ্ছা, কিপ দ্য ক্লায়েন্ট সুপাইন রিগার্ডলেস অফ দ্য ব্লাড প্রেশার রিডিংস, নো এটা কোনো প্রয়োজন নেই। কুইকলি অ্যাসেস দ্য ক্লায়েন্টস রেসপিরেটরি, রাইট। তার হচ্ছে অ্যানাফাইলেটিক রিয়াকশন হয়েছে, তাই না? অ্যানাফাইলেটিক রিয়াকশন হলে আমি দ্রুত তার হচ্ছে অক্সিজেনের ব্যবস্থা করব, তার রেসপিরেশন ঠিকঠাক ভাবে হচ্ছে কিনা এই বিষয়ে আমি হচ্ছে খেয়াল রাখবো, এবং তাকে হচ্ছে একটা হেলথ কেয়ার প্রোভাইডারের আন্ডারে হচ্ছে সবসময় পর্যবেক্ষণে রাখতে হবে। সো এইগুলোই হচ্ছে আমার কাজ একজন নার্স হিসেবে। আচ্ছা, ক্লায়েন্ট সেন্টার্ড কেয়ার, ক্লায়েন্ট সেন্টার্ড কেয়ার এই শব্দটার সাথে আমরা ফান্ডামেন্টালস অফ নার্সিং এ সবাই অনেক পরিচিত, তাই না? আচ্ছা, এখানে কি কি হয়? রেফার্স টু, উল্লেখ করে কি কি? প্যাসিভ লিসেনিং করে না অ্যাক্টিভ লিসেনিং করে? অবভিয়াসলি অ্যাক্টিভ লিসেনিং। ক্লায়েন্ট সেন্টার্ড কেয়ার, মানে ক্লায়েন্ট সেন্টার্ড কেয়ার কি মানে আমি ক্লায়েন্টের যাবতীয় কিছু শুনে তাকে সেই অনুযায়ী কেয়ার দিচ্ছি, তাই না? জাজমেন্টাল বিহেভিয়ার, নো এটাও হবে না, এখানে আমি কোনো কিছু জাজ করব না, তো এটা বাদ হয়ে গেল। অ্যাক্টিভ লিসেনিং, রাইট, এটা আমি করব। কোঅপারেশন, হ্যাঁ মানে ক্লায়েন্টের যে যে প্রবলেম সেইগুলোই তো আমি সলভ করবো, তো কোঅপারেশন হলো। গুড হিউম্যান রিলেশনশিপস, রাইট, গুড হিউম্যান রিলেশনশিপ মেনটেন করব। তো এগুলো হচ্ছে ট্রু। ওকে, দেন নেক্সট দেখি কম্পোনেন্টস অফ পার্টোগ্রাফ। পার্টোগ্রাফের কম্পোনেন্ট কি কি? আচ্ছা, তাহলে কি হবে? ফিটাল হার্ট রেট কম্পোনেন্টস, তাই না? পার্টোগ্রাফের কম্পোনেন্ট হচ্ছে ফিটাল হার্ট রেট, অ্যামাউন্ট অফ ব্লাড লস, এটা না, অ্যামাউন্ট অফ ব্লাড লসটা আসলে এটা হচ্ছে কম্পোনেন্টের মধ্যে যায় না। ফিটাল হার্ট রেটটা যায়, সার্ভাইকাল ডায়ালিটেশনটা আমরা দেখি, আর হচ্ছে কি দেখি? ডিসেন্ট অফ হেড দেখি আমরা। আচ্ছা, এখানে আমরা কম্পোনেন্ট অফ পার্টোগ্রাফের হচ্ছে দিয়ে দিয়েছি আপনাদের জন্য, যে হচ্ছে ব্যাখ্যাটা দিয়েছি যে কিভাবে টপ টপে কি থাকে, উপরে একদম উপরে আমরা কি করি? ফিটাল কন্ডিশন থাকে, ফিটাল হার্ট রেট বা ফিটাল রিলেটেড সবকিছু। মাঝখানে কি থাকে? মিডিলে কন্ডাকশন রিলেটেড, তাই না? যে হচ্ছে ডায়ালিটেশন হচ্ছে সার্ভিক্স নাকি হচ্ছে কতটুকু হচ্ছে,
তারপরে হচ্ছে স্টেশন কত, তাই না, এই ধরনের এইগুলো আমরা রাখি। দেন হচ্ছে লাস্টে একদম নিচে কি হয়, ম্যাটারনাল পার্টটা হচ্ছে থাকে বা ম্যাটারনাল কন্ডিশনটা থাকে। এই যে ব্যাখ্যায় সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস আমরা লিখে দিয়েছি আপনাদের জন্য। এই যে আপনারা দেখতে পারবেন যে মিডিলে হচ্ছে লেবারের প্রোগ্রেস নিয়ে কথা থাকে, ম্যাটারনাল কন্ডিশন নিয়ে তারপরে থাকে। আচ্ছা, এরপরে দ্য নার্স ইজ মনিটর করছে দ্য ক্লায়েন্ট, মনিটর করছে একটা ক্লায়েন্টকে উইথ হার হু ইজ টেকিং ডিকক্সিন হুইচ ফাইন্ডিংস দ্য ক্যারেক্টারিস্টিক্স ডিকক্সিন টক্সিসিটি। আচ্ছা, ডিকক্সিন খাচ্ছে একটা পেশেন্ট হচ্ছে, মনিটর করছি, ডিকক্সিন সে হচ্ছে খাচ্ছে। এখন তাকে হচ্ছে কি ধরনের ফাইন্ডিংস বা ক্যারেক্টারিস্টিক্স হবে, যে হচ্ছে ডিকক্সিন টক্সিসিটি থেকে কি কি ফাইন্ডিংস আমরা পাবো। ট্রিমর হবে না, ডিকক্সিন খেলে অনেক সময় ডায়রিয়া হতে পারে, এটা মনে রাখবেন। ব্লাড ভিশন হতে পারে, নৌশিয়া অ্যান্ড ভমিটিং এর চান্স থাকতে পারে, ঠিক আছে। ইরিটেবিলিটি হয় না, ট্রিমর হয় না, ঠিক আছে। ডিগক্সিন হচ্ছে হার্টের প্রবলেম এই ধরনের পেশেন্ট এইটা খেয়ে থাকে, এই মেডিসিনটা খায় হার্টের প্রবলেমের পেশেন্টরা। সো এখানে হচ্ছে ডায়রিয়া, ব্লাড ভিশন আর হচ্ছে নৌশিয়া অ্যান্ড ভমিটিং এর পেশেন্টরা হচ্ছে মানে এই ধরনের হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক্স ফাউন্ড করতে পারি, ঠিক আছে, ডিগক্সিন টক্সিসিটি হলে। আচ্ছা, তো আজকে আমরা এই পর্যন্তই থাকি। দেন নেক্সট ক্লাসে হচ্ছে আবার হয়তো বা দেখা হবে, নেক্সট পার্টটুকু শেষ করে দেব। আমরা আরেকটু ফাস্ট আগাবো যাতে হচ্ছে আমরা এটা কভার করতে পারি। আচ্ছা, আমরা আরেকটু পড়তে, আচ্ছা আজকে এই পর্যন্তই থাক, দেন দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই চেষ্টা করেন যে হচ্ছে খুবই ভালো হতো যদি আমরা হচ্ছে ফুল ক্লাসটা হচ্ছে যদি কমপ্লিট করতে পারতাম, এটা বেস্ট হতো। আচ্ছা, আরেকটু যদি করা যায় দেখি, আমরা একটু ফাস্ট করি। আচ্ছা, কি বলেছে 51, দ্য চাইল্ড ইজ টু রিসিভ আ ব্লাড ট্রান্সফিউশন, আ চাইল্ড। আচ্ছা, child receive to blood transfusion, what should the nurse do if an allergic reaction to the blood occurs? ফার্স্ট আমরা কি করব, যে একটা পেশেন্ট ব্লাড পাচ্ছে আমি স্টপ করে দেবো, তাই না, যদি কোনো অ্যালার্জিক রিয়াকশন হয় স্টপ দ্য ট্রান্সফিউশন। ওকে, দ্য লংগেস্ট এন্ড স্ট্রংগেস্ট বোন অফ দ্য বডি, স্ট্রংগেস্ট হচ্ছে ফিমার, আমরা সবাই জানি এটা। দ্য লার্জেস্ট গ্ল্যান্ড অফ দ্য বডি, সবচেয়ে বড় গ্ল্যান্ড কোনটা, এই যে লিভার। অনেকেই বলতে পারে যে পিটুইটারি গ্ল্যান্ড এই সেই, কিন্তু লিভার হচ্ছে সবচেয়ে বড় গ্ল্যান্ড যেখানে অনেক ধরনের রাসায়নিক বিক্রিয়া হয়, রাইট। আচ্ছা, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে কাইন্ডলি পড়ে নেবেন। এই যে প্যানক্রিয়াস সম্পর্কেও কিছু ইনফরমেশন দেওয়া আছে। একটা ইনফরমেশন মনে রাখবেন যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে বড় বা লার্জেস্ট গ্ল্যান্ড হচ্ছে প্যানক্রিয়াস। ওকে, আচ্ছা। অ্যানাস্থেটিক ড্রাগস ইজ ইউজড ফর থোরাসেন্টেসিস। আচ্ছা, এটা মনে রাখবেন যে অ্যানাস্থেটিক ড্রাগস ইউজড হয় প্রোকেইন 2%, এটা একদম মুখস্থ রাখবেন, এটা হচ্ছে মুখস্থ করা ছাড়া কোনো ওয়ে নাই। An unconscious child requires nasogastric feedings. When should the nurse check the placement of the tube? এটা হচ্ছে চেক করবে কখন নার্স, যখন প্রত্যেকবার খাওয়ানোর আগে হচ্ছে একজন নার্স চেক করবে। পোস্টপার্টাম হেমোরেজ ইজ লস অফ ব্লাড হুইচ মোর দেন, পোস্টপার্টামে 500 থেকে 1000, তার মানে 500-র বেশি হবে, ঠিক আছে, ব্লাড লস। আচ্ছা, দেন হচ্ছে ফার্স্ট স্টেজ অফ কনফ্লিক্ট প্রসেস, আমরা হচ্ছে এই যে দেখেন স্টেজ 1-এ কোনটা, আবার ব্যাখ্যার মধ্যে লেখা আছে যে স্টেজ 2-তে কোনটা, ল্যাটেন্ট। তো এখানে দেখেন ল্যাটেন্ট কোথায় আছে, এটাই হবে অ্যান্সার। এখানে প্রত্যেকটা স্টেজ আপনাদের জন্য ব্যাখ্যা করা আছে। সো আশা করি আপনাদের বুঝতে সুবিধা হবে যে স্টেজ 4 কোনটা, স্টেজ 5 কোনটা, মোট 5টা স্টেপ আছে, ঠিক আছে। আচ্ছা, দেন আসি আমরা, which step should the researcher follow just before finalization or questionnaire? কোশ্চেনিয়ার আগে হচ্ছে কি করে, ফর্মুলেট করবে, কোশ্চেন ফর্মুলেট করবে। এই স্টেপটাই একজন রিসার্চার ফলো করবে ফাইনালাইজেশনের আগে বা কোশ্চেনিয়ার কমপ্লিটের আগে। আচ্ছা, হুইচ ইমিউনাইজেশন মেক্স আপ পার্মানেন্ট স্কার, বিসিজি, আমরা যখন জন্মের পরের প্রথম আফটার বার্থ যে টিকাটা দেয় ওটা কিন্তু আমাদের সারা জীবন হচ্ছে
ওইটার ইয়েটা থেকে যায় ইফেক্টটা। সো এটা হবে। আচ্ছা, which technique used to identify whether the fetus is alive or not? আচ্ছা, কোন টেকনিকটা আমরা হচ্ছে ইউজ করব টু আইডেন্টিফাই করার জন্য? অসকালটেশন। কারণ হচ্ছে এটা আমরা হার্ট সাউন্ড, লাংস সাউন্ড শুনতে পারি। যদি বিট পাই তাহলে সে জীবিত আছে, আর না হলে নাই। আচ্ছা, অর্গানাইজেশন লিডার ইন ক্লাসিফিকেশন অফ নার্সিং ডায়াগনোসিস। ডায়াগনোসিস দিয়ে যে অপশনটা পাবেন, কিন্তু এটা মনে রাখবেন যে কোনটা লিডার। নন্দা নার্সিং ডায়াগনোসিস হচ্ছে লিডার, NANDA, নান্দা। এছাড়াও আপনারা যদি ভুলে যান বা হচ্ছে মনে না থাকে, তাহলে যেখানে আপনি ডায়াগনোসিস অপশনটা পাবেন সেটাই হবে অ্যান্সার। ওকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারভেনশন ফর আ 3 years চাইল্ড? 3 বছরের একটা বাচ্চার জন্য কোনটা মোস্ট ইম্পর্টেন্ট উইথ ডায়াগনোসিস? নেফ্রোটিক, কিডনির সমস্যা নিয়ে এসেছে, নেফ্রনের সমস্যা। রেগুলেটিং ডায়েট, মাস্ট বি, ডায়েট মেনটেন করতে হবে যত কিডনি পেশেন্ট আছে। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, আপনারা কাইন্ডলি একটু ব্যাখ্যাটা চেক করে নেবেন। হ্যাঁ, আচ্ছা, ব্লিডিং উইথ কফিং ইজ কল্ড। এই যে দেখেন এখানে কতগুলা ব্যাখ্যা দেওয়া আছে। কোনটা? ব্লিডিং উইথ কফিং হচ্ছে হেমোপটাইসিস বলি, ব্লিডিং অফ ভমিটিং হলে হেমাটেমেসিস বলি, এপিস্টেক্সিস বলি, ব্লিডিং ফ্রম নোজ, মেলিনা বলি, ব্লিডিং উইথ স্টুল। তাহলে এখানে হেমোপটাইসিস হবে অ্যান্সার। ওকে। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন টু এ ড্রাগ ইজ নোন। সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয় কোনটাতে? হচ্ছে অ্যানাফাইলেটিক শকে বা হ্যাঁ, ড্রাগ ইজ নোন অ্যানাফাইলেটিক। ঠিক আছে, সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশন হয়। আচ্ছা, অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেটিক। আচ্ছা, আ ক্লায়েন্ট অফ রিসিভিং হেপারিন, হেপারিন রিসিভ করছে, কোনটা হচ্ছে রিডিলি অ্যাভেলেবল? হ্যাঁ, হোয়াট শুড বি, মানে হেপারিন রিসিভ করছে, এখন সে হচ্ছে কোনটা তাকে দেওয়া যায়? আচ্ছা, সে হচ্ছে একটা হেপারিন রিসিভ করছে, তার মানে ক্যালসিয়াম গ্লুকানেট। কারণ এই দুইটাই হচ্ছে ব্লাড যেন ক্লট না হয়, যে এই যে এফিসিয়েন্টলি প্রিভেন্টস ব্লাড ক্লটিং, ক্লটিং। হেপারিন অলসো ডাজ দ্য সেম ওয়ার্ক। ঠিক আছে, এছাড়াও আপনার আরো জেনে রাখা প্রয়োজন কোনটা হেপারিনের অ্যান্টিডট হিসেবে কাজ করে, ভিটামিন কে এর অ্যান্টিডট হিসেবে কোনটা কাজ করে, দেন হচ্ছে ক্যালসিয়াম গ্লুকোনেটের অ্যান্টিডট হিসেবে কি কাজ করে। এগুলো আমাদের জেনে রাখা প্রয়োজন, কারণ আসতেই পারে, বলা যায় না। যেভাবে কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, আসাটা অস্বাভাবিক কিছু না। আচ্ছা, হুইচ ভিটামিন হেল্পস ইন দ্য অ্যাবজর্পশন? কোন ভিটামিন হেল্প করে অ্যাবজর্পশনে অফ আয়রন? আয়রন অ্যাবজর্পশনে সবসময় হেল্প করে ভিটামিন সি। এটা মনে রাখবেন যে ভিটামিন সি হচ্ছে হেল্পফুল। ঠিক আছে। আচ্ছা, দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য পেন লাইক ইনসুলিন। এটার অ্যাডভান্টেজেস একটাই, অ্যাকুরেট ডোজ আমি দিতে পারছি। ওকে, দেন হচ্ছে এখানে পড়ে নেবেন। তারপরেও এই যে অ্যাকুরেট ডোজ টু অফ ডেলিভারি, এটাই হচ্ছে মেইন অ্যাডভান্টেজেস। এছাড়া আরো অ্যাডভান্টেজেস আছে। আচ্ছা, ক্রাউনিং কোন স্টেজে দেখতে পাই? আমরা সবাই জানি যে আমরা সেকেন্ড স্টেজে শুরুতে আমরা ক্রাউনিং দেখতে পাই। সো সেকেন্ড স্টেজ। আর ফার্স্ট স্টেজে তো তার হচ্ছে মানে কি বলবো, ফার্স্ট স্টেজে আমাদের হচ্ছে সার্ভাইকাল ডায়ালিটেশন আর হচ্ছে ইফাসমেন্টটা হয়। সেকেন্ড স্টেজে দিয়ে ক্রাউনিং হয় এবং হচ্ছে ডেলিভারি প্রোগ্রেসে আগায়। থার্ড স্টেজে গিয়ে প্লাসেন্টা সহ ডেলিভারি হয়ে যায়। ফোর্থ স্টেজ তো ব্রেস্ট ফিডিং, তাই না? ওকে, দেন নেক্সট যাই, যে এজেন্ট দ্যাট হ্যাজ দ্য পাওয়ার টু কিল মাইক্রো অর্গানিজমস। মাইক্রো অর্গানিজম কিল করছে কোনটা? ডিসইনফেকশন দিয়ে। কারণ আমরা সবাই জানি যে হচ্ছে ডিসইনফেকশন দিয়ে মাইক্রো অর্গানিজম কিল হয়, ডিস্ট্রয় হয় হচ্ছে আমাদের ইয়ে দিয়ে, হচ্ছে ডিসইনফেক্টস আর অ্যাপ্লাইড নো। আচ্ছা, ডিসইনফেকশন দিয়ে হয়, কারণ এখানে যে আছে অ্যান্টিসেপটিক, ব্যাকটেরিওস্ট্যাট, ব্যাকটেরিওসাইড, এইগুলো হচ্ছে আসলে মাইক্রো অর্গানিজম কিল করে না, মাইক্রো অর্গানিজম কিল করে ডিসইনফেকশন। আচ্ছা, সাবজেক্টিভ ডাটা, সাবজেক্টিভ ডাটা যেটা হচ্ছে পেশেন্ট স্টেটমেন্ট দিবে, তার মানে এই নাম্বারটাই হচ্ছে কারেক্ট। আর অবজেক্টিভ ডাটা হচ্ছে আমি তার ডায়াগনোসিস করে যে এটা আমি পাবো, সেটা হচ্ছে তার অবজেক্টিভ ডাটা। 70 years old patient who had undergone knee replacement surgery, তার হচ্ছে নি মানে হচ্ছে হাঁটুতে হচ্ছে রিপ্লেসমেন্ট সার্জারি হয়েছে। উইথ সাইজ অফ ক্যানুলা, সবচেয়ে বড় সাইজটা এখান থেকে দেখেন, এই যে 16 সাইজ ক্যানুলা দিতে হবে, যে নি রিপ্লেসমেন্ট সার্জারি। ঠিক আছে। পেইনফুল ইউরিনেশন ইজ কল্ড ডাইসইউরিয়া। ঠিক আছে, পেইনফুল ইউরিনেশন। আর এই অলিগোরিয়া হচ্ছে নো ইউরিনেশন বা হচ্ছে নর্মাল রেঞ্জের থেকে কম। অ্যানুরিয়া হচ্ছে, অ্যানুরিয়া কি, তারপরে হচ্ছে পলিউরিয়া কি, এগুলো হচ্ছে আপনাদের জেনে রাখতে হবে। সরি, অলিগোরিয়া হচ্ছে আপনার
নো হবে না, অলিগুরিয়া হচ্ছে আপনার লেস দেন নর্মাল রেঞ্জ, আর অ্যানুরিয়া হচ্ছে নো ইউরিনেশন, আর পলিউরিয়া হচ্ছে এক্সেস মানে নর্মাল রেঞ্জের থেকেও বেশি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, শক অকার্স ইন অ্যাকিউট স্টেজ অফ বার্ন। বার্ন মানেই হচ্ছে আপনার হাইপোভলিউমিক শক ধরে নেবেন, ঠিক আছে? তাহলে এখানে অ্যান্সার হচ্ছে শক। কোন শকটা হয় বার্নের সময়? সবসময় হাইপোভলিউমিক শকটাই হয় বার্ন হলে, ঠিক আছে? এখানে ব্যাখ্যা দেওয়া আছে এছাড়াও আপনাদের জন্য সুবিধার জন্য। আচ্ছা, দেন ইন দ্য অ্যাবসেন্স অফ প্যাথোলজি ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার ইজ স্টিমুলেটেড বাই ক্লায়েন্ট রেসপিরেটরি সেন্টার। ইন দ্য অ্যাবসেন্স অফ প্যাথোলজি ক্লায়েন্ট রেসপিরেটরি রিলেটেড যখন বলছে একটাও হবে না, শুধু অক্সিজেন হবে, ঠিক আছে? আচ্ছা, দ্য প্রাইমারি প্রবলেম দ্যাট ক্যান অকার অ্যাজ আ রেজাল্ট ভমিটিং ইন দ্য ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। আচ্ছা, প্রাইমারি প্রবলেম যেটা ঘটে কোথায়? ভমিটিং ইমিডিয়েট পোস্ট অপারেটিভ পিরিয়ড। আচ্ছা, যে হচ্ছে পোস্ট অপারেটিভ পিরিয়ডে যখন ভমিটিং হয় তখন কি হয় আসলে? আমাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যায়, তাই না? আমাদের হচ্ছে ডিহাইড্রেশন হয়, বমি বা ডায়রিয়া এগুলো হলে আমাদের কি হয়? ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়। সো অ্যান্সার হবে এ, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। আচ্ছা, the nurse is admitting a client with a suspected imbalance। আচ্ছা, ইমব্যালেন্স হলো একটা, তাহলে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ ফ্লুইড ব্যালেন্স ইজ, কোনটা হচ্ছে? ফ্লুইড ব্যালেন্স মিনস হচ্ছে ইনপুট আউটপুট অফ দ্য ফ্লুইড ইন দ্য বডি আর ইকুয়াল, ইনপুট আউটপুট দুইটাই, তাই না? আচ্ছা, তাহলে আমি কি করব? যে মেজার করব ইনটেক আউটপুট, যেহেতু তার সাসপেক্টেড ইমব্যালেন্স হচ্ছে তাহলে হচ্ছে দ্য ইম্পর্টেন্ট ইন্ডিকেটর অফ বডি ফ্লুইড ব্যালেন্স। যদি আমি ফ্লুইড ব্যালেন্সটা দেখতে চাই ইম্পর্টেন্টলি, তাহলে আমার ইনটেক আউটপুট চার্টটা মেনটেন করতে হবে। এটা আমরা সকলেই জানি, প্রত্যেকটা নার্স জানি, তাই না? বলেন। আচ্ছা, দ্য হরমোন নোন টু পার্টিসিপেট ইন মেটাবলিক অফ দ্য ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস ইজ। আচ্ছা, হরমোন ইজ নোন টু পার্টিসিপেট ইন মেটাবলিজম। কোন হরমোনটা মানে নোন টু পার্টিসিপেট ইন মেটাবলিজম, মেটাবলিজমে পার্টিসিপেট করে অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস? এটা মনে রাখবেন ক্যালসিটোনিন, ঠিক আছে? এটা মনে রাখবেন যে কেন আসলো। আচ্ছা, ক্যালসিটোনিন, ক্যালসিটোনিন সার্চ দিলে দেখবেন ক্যালসিয়াম এবং ফসফেট, এটা একটু মনে রাখতে হবে। শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টেরিলাইজড বাই বয়েলিং, কখনোই এগুলোকে আমরা বয়েল করব না, বয়েল করলে তার হচ্ছে শার্পনেসটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, দ্যাটস মুখস্থ রাখতে হবে, এটা জাস্ট মুখস্থ, লুইস পাস্তুর। ফার্স্ট ইয়ারে এটা আমরা পড়ি, ফাদার অফ মডার্ন মাইক্রোবায়োলজি, ফাদার অফ মাইক্রোবায়োলজি, ফাদার অফ ব্যাকটেরিওলজি, ভ্যাকসিনোলজি, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? লাইফ স্প্যান অফ রেড, সরি ব্লাড সেলস, ব্লাড সেলের এখানে আই থিঙ্ক রেড ব্লাড সেল দিলে বেস্ট। লাইফ স্প্যান অফ ব্লাড সেল, রেড ব্লাড সেল হবে, হয়তো এটা মিস্টেক হয়েছে, এটা 120 ডেজ, ঠিক আছে? এই যে আরবিসি কতদিন বাঁচে? 120 দিন, ডাব্লিউবিসি 13 থেকে 20 দিন, প্ল্যাটলেট 10 ডেজ। ওকে, আচ্ছা, তারপরে নর্মাল নিউবর্ন ইজ এবল টু সাক ব্রেস্ট। অবশ্যই জন্মের পরপরই, আমরা জন্মের পর ইমিডিয়েটলি তাকে ব্রেস্ট ফিডিং করে, তাহলে সুন আফটার বার্থ, এটাই অ্যান্সার, রাইট। আচ্ছা, which of the following actions would a nurse take first when caring for a patient experiencing a cardiac patient? আচ্ছা, একজন কার্ডিয়াক পেশেন্টের সাথে যখন একজন নার্স যখন হচ্ছে কেয়ার দিবে, নার্স কেয়ার দিবে, তখন কি কি করবে? ইনিশিয়েট কার্ডিয়াক মনিটরিং করবে, নাকি প্রোভাইড ইন্ট্রাভেনাস এক্সেস করবে, স্ট্যাবলিশ ওপেন এয়ার ওয়ে করবে, নাকি অবটেইন আ পালস অক্সিমিটার রিডিং? উড আ নার্স টেক ফার্স্ট মানে প্রথমে কি করবে? তার স্ট্যাবলিশ করবে যে সে ওপেন এয়ারওয়ে তার আছে কি না, তাই না? স্ট্যাবলিশ অ্যান ওপেন এয়ারওয়ে, ঠিক আছে? আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিডাস ইজ ডিউ টু দ্য ডেফিসিয়েন্সি অফ, ডায়াবেটিস ইনসিপিডাস সবসময় মনে রাখবেন যে এইটা অ্যান্টি ডায়োরেটিক বা এডিএইচ যে হরমোন, এটা আমরা ফার্স্ট ইয়ারেই পড়ে থাকি, যে ডায়াবেটিস ইনসিপিডাস হচ্ছে এডিএইচ হরমোনের ইনসাফিসিয়েন্সির কারণেই হয় বা ডেফিসিয়েন্সির কারণেই হয়, এটা মুখস্থ। আর হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস হয় হচ্ছে আমাদের ইনসুলিনের কারণে।
আচ্ছা, ফলোইং কন্ডিশনস ইজ ম্যানিফেস্টেড বাই ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার। আচ্ছা, ফলোইং কোন কন্ডিশন গুলা হচ্ছে ম্যানিফেস্টেড হয় ইনক্রিজড ইন্ট্রাঅকুলার প্রেশার, মানে হচ্ছে আমাদের ইন্ট্রাঅকুলার কি চোখের সাথে রিলেটেড না, চোখের ভিতরের সাথে ইন্ট্রাঅকুলার ভিতরে কোনটা রিলেটেড, আমাদের হচ্ছে গ্লুকোমা রিলেটেড। এখানে হচ্ছে ব্যাখ্যা লেখা আছে, গ্লুকোমা হচ্ছে একটা গ্রুপ অফ আই কন্ডিশন যেটা ড্যামেজ দ্য অপটিক নার্ভ অ্যান্ড হেলথ অফ হুইচ ইজ দ্য ভাইটাল ফর গুড ভিশন, যেটা হচ্ছে গুড ভিশনের জন্য ভাইটাল একটা রোল প্লে করে। ঠিক আছে, তো হচ্ছে ইন্ট্রাঅকুলার প্রেশার মানে কি, আমি গুড ভিশন হচ্ছে না, আমার ইন্ট্রাঅকুলার প্রেশার, চোখে প্রেশার ক্রিয়েট করে আমার ইয়ে করতে হচ্ছে, এটা হবে গ্লুকোমা। ঠিক আছে, আচ্ছা, ফিভার, হেডেক অ্যান্ড নেক রিগিডিটি আর ক্লাসিক সিমটমস অফ সিন ইন, মানে হচ্ছে এই ধরনের প্রবলেম সাইন সিমটমস গুলা কোথায় হচ্ছে আমরা দেখতে পাই। আচ্ছা, এখানে অপশন আছে হচ্ছে পার্কিনসন্স ডিজিজ, নোম, এটা আমাদের মনে রাখতে হবে যে এই ডিজিজের সাইন সিমটমস কোনগুলা, এটার কোনগুলা, তারপরে হচ্ছে ব্রেইন অ্যাবসেসের কোনগুলা, মেনিনজাইটিসের কোনগুলা, এগুলো আমাদের মনে রাখতে হবে। এই যে নেক রিগিডিটি দেখেন, ফেডেক, ফিভার, হেডেক, এগুলো তো কমন, মানে অনেক ডিজিজেই হয়, প্রত্যেকটাতেই মেনলি হয়। নেক রিগিডিটি কোথায় হয়, মেনিনজাইটিসে হয়, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, কিছু বিষয় থাকবে মুখস্থের, কারণ এখানে ব্যাখ্যা দেওয়া আছে মেনিনজাইটিস কেন। আচ্ছা, কিছু বিষয় রাখতে হবে মুখস্থ, কারণ আমাদের নার্সিং সেক্টরে অনেক মুখস্থের পড়া। আচ্ছা, এপিক্যাল পালস ইজ অ্যাসেসড বাই placing the diaphragm the stethoscope at the area of, আচ্ছা, অ্যাপিক্যাল পালস মানে হচ্ছে অ্যাপেক্স থেকে নিব, তাই না? আচ্ছা, অ্যাপিক্যাল পালস এটা হচ্ছে আমি যদি মাইট্রাল এরিয়া থেকে নিই তাহলে খুবই সুন্দর বিট শুনতে পাবো, স্টেথোস্কোপ যদি আমি মাইট্রাল এরিয়াতে বসাই। ঠিক আছে, আচ্ছা, এটাও মনে রাখতে হবে। হুইচ ক্যাটাগরিজ অফ মাইক্রো অর্গানিজমস ইস্ট অবশ্যই ফাঙ্গাস, তাহলে ফাঙ্গাই, এটাই হবে অ্যান্সার। আচ্ছা, ডিউরিং এবিজি অ্যানালাইসিস ব্লাড ইজ কালেক্টেড ফ্রম, এবিজি আর্টারিয়াল ব্লাড গ্যাস, তাই না? তার মানে আর্টারি থেকে নিতে হবে, এটা তো আমরা সবাই পারি, এখানে যদিও ব্যাখ্যা দেওয়া আছে তারপরে হচ্ছে আমরা এটা জানা, এটা আমাদের ওয়েল নোন, তাই না? ওকে, হুইচ নার্ভ ইজ রেসপন্সিবল ফর ভিশন, আমরা হচ্ছে চোখে অলফ্যাক্টরি দিয়ে নাকে ঘ্রাণ শুনি, অপটিক হচ্ছে আমাদের চোখে, তাই না? তো অ্যান্সার হবে অপটিক। আচ্ছা, ফেসিয়াল তো হচ্ছে আলাদা, অকুলোমোটর আলাদা। এখানে দেখেন আপনাদের 12টা ক্র্যানিয়াল নার্ভ সম্পর্কেই হচ্ছে একটা ডিটেলস ইনফরমেশন আছে, আপনাদের শীট যদি আপনারা হাতে পান তাহলে এটা পাবেন। এছাড়াও আমাদের এখানেই দেখতে পাচ্ছেন যে এখানে আমরা ওই সাইডে আরো আছে, আমরা লিখেছি আপনাদের জন্য, এই 12টা ক্র্যানিয়াল নার্ভের ডিটেলস দিয়েছে, কোনটার মেজর ফাংশন কি কি, ক্র্যানিয়াল নার্ভ কত নাম্বার, নাম কি এবং মেজর ফাংশন। ঠিক আছে, আচ্ছা, দ্য স্টুল ডিসচার্জ ফ্রম দ্য অস্টোমি ইজ কল্ড, আচ্ছা, অস্টোমিটা কি আপনার এইটা জানতে হবে, অস্টোমিটা কি। ঠিক আছে, অস্টোমিটা যদি আপনি জানেন তাহলে আপনি এটার অ্যান্সারটা বুঝতে পারবেন কোনটা হবে, ঠিক না? এই যে আমাদের 12টা ক্র্যানিয়াল নার্ভ গেল, এই যে অস্টোমিতে এসেছি, অস্টোমিটা যাই। অস্টোমি হচ্ছে একটা সার্জিক্যালি ক্রিয়েটেড ওপেনিং অফ দ্য অ্যাবডোমেন হুইচ অ্যালাউস স্টুল অর ইউরিন এক্সিট ফ্রম দ্য বডি। ইম্পর্টেন্ট পয়েন্ট কি, এখানে 3টা টাইপস আছে এই অস্টোমির। কলোস্টোমি হচ্ছে একটা ওপেনিং, কোথায়, লার্জ ইন্টেস্টাইন বা কোলনের একটা ওপেনিং। এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, আগে আমরা পয়েন্টগুলোতে এখন যাই। আচ্ছা, কি ছিল এখানে, স্টুল ডিসচার্জ ফ্রম দ্য অস্টোমি ইজ কল্ড, একটু আগে আমরা দেখেছি ওখানে ছিল মিউকোসা, তাহলে এখানকার অ্যান্সারটা কি হলো, এটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি যে হচ্ছে মিউকোসা হবে অ্যান্সার। আচ্ছা, তাহলে এটা আমরা বুঝলাম, এখানে আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আমাদেরকে একটু কষ্ট করে পড়ে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা, a nurse caring for a head injury comatose patient, একটা হেড ইনজুরি হয়েছে, কোমায় চলে গেছে পেশেন্ট, তাহলে হুইচ ইন্টারভেনশন শি অর হি শুড ইমপ্লিমেন্ট টু প্রিভেন্ট ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেশার। আচ্ছা, ইনক্রিজড ইন্টারক্রেনিয়াল প্রেশার তাহলে হচ্ছে চেঞ্জ করব আমরা, পজিশন চেঞ্জ করব টাইম টু টাইম, তাহলেই আমরা প্রিভেন্ট করতে পারবো এই ইন্টারক্রেনিয়াল প্রেশারটা। ঠিক আছে, প্রেশার কখন হয়, যখন একদিকে অনেকক্ষণ ধরে আছে, তাই না? সো আমি যদি পজিশনটা চেঞ্জ করে করে দেই তাহলে আমাদের হচ্ছে ইন্টারক্রেনিয়াল প্রেশারটা আর পড়বে না, তাহলে অ্যান্সারটা হচ্ছে এই যে চেঞ্জ দ্য
পজিশন রাউন্ড দ্য ক্লক, মানে হচ্ছে ঘড়ির নির্দিষ্ট সময় পর পরে আমি হচ্ছে পজিশনটা চেঞ্জ করে দিব। আচ্ছা, তাহলে আমরা নেক্সট কোশ্চেন 92, তাই না? আচ্ছা দেখেন এখানে কি আছে, ফলস সেন্সরি পারসেপশন। আমরা জানি ফলস পারসেপশন যেটা হয় সেটা হ্যালুসিনেশন, আর ফলস বিলিভ যেটাতে হয় সেটা হচ্ছে ডিলিউশন। তার মানে এখানে অ্যান্সারটা হবে হ্যালুসিনেশন। এটা আমরা সবাই জানি যে ফলস পারসেপশন হচ্ছে হ্যালুসিনেশন, আর এটা হচ্ছে ফলস বিলিফ। শীটের মধ্যে সব লেখা থাকবে, আপনারা শীট পেলে হচ্ছে বুঝবেন যে কতটা ইফেক্টিভ আপনাদের জন্য। প্রত্যেকটা ব্যাখ্যা সহ এখানে যেভাবে দেখছেন খুব সুন্দরভাবে দেওয়া থাকবে। ইভেন কোনো কোনো যেগুলোর বাংলা দরকার সেটাও আমরা অ্যাড করে দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, ইনফ্লামেশন অফ টিস্যু সারাউন্ডিং দ্য নেইল ইজ নোন অ্যাজ। আচ্ছা এইখানে দেখেন প্যারন কি আছে, এটা হচ্ছে একটা ইনফেকশন, যেটা হচ্ছে আমাদের নেইলের ইনফেকশন, তাই না? আমাদের নেইলের ইনফেকশন। সো এটা যেহেতু আমরা জানলাম, তাহলে এটার অ্যান্সারটা কি হবে এখানে? বাকি প্রত্যেকটা সম্পর্কেই ডিটেলস লেখা আছে, কিন্তু আগে আমরা অ্যান্সারটা চুজ করে ফেলি, কারণ নেইলের ইনফেকশনই হচ্ছে এটা একমাত্র, আর বাকিগুলা কিন্তু নেইলের ইনফেকশন না। ঠিক আছে, এটা আমরা একটু পড়লেই বুঝতে পারবো যে বাকিগুলা কোনটা কিসের ইনফেকশন। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে দেখেন এখানে অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক টু বি মেইনটেইনড ডিউরিং রেনাল ফেলিওর। কিডনির যে পেশেন্টগুলো আছে বা রেনাল ফেলিওরের যে পেশেন্টরা আছে তাদের জন্য যে প্রোটিন ইনটেকের যে রেগুলার যে মেইনটেইন করার যে অ্যামাউন্টটা দিয়ে থাকে, এটা হচ্ছে সবার জন্যই সেম, মোটামুটি 40 to 60 গ্রাম পার ডে। এটা আপনাদের মুখস্থ করতে হবে যে প্রোটিন কতটুকু ইনটেক করতে পারবে, কার্বোহাইড্রেট কতটুকু ইনটেক করতে পারবে, তারপরে হচ্ছে আপনার স্নেহ জাতীয় বা চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার কতটুকু ইনটেক করতে পারবে, এগুলো সব মোটামুটি সবার জন্য সেম। আচ্ছা, প্রাইমারি এছাড়াও হচ্ছে আপনার ওয়েট, তারপরে হচ্ছে বয়স, এইটার অনুযায়ী একটু ডিফারেন্ট হয়, এই রেঞ্জের ভিতরেই সবটা চলে আসে। আচ্ছা, প্রাইমারি মেথড অফ ডায়রিয়া ডিজিজ ট্রিটমেন্ট। আচ্ছা, ডায়রিয়া ডিজিজ ট্রিটমেন্টের জন্য প্রাইমারি মেথড বলেছি আমরা, তাই না? প্রাইমারি মেথড আমরা সবাই জানি ওরসালাইন, তাই না? ওআরএস, এটা আমাদের খুবই কমন যে প্রাইমারিলি প্রথমে আমরা ডায়রিয়া হলে কি দিব? ওরসালাইন দিব। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস ইজ ম্যানিফেস্টেড বাই। আচ্ছা, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হইলে মানে তাৎক্ষণিক হয়ে গেল, তাই না? তাহলে আমরা কি কি দিব এখানে? হচ্ছে আগে আমার জানতে হবে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসটা কি। তো এখানে লিখছি দেখেন, অটো সেল ডিস্ট্রাকশন দ্যাট ইজ ম্যানিফেস্টেড বাই ইনক্রিজ লিকেজ অফ অ্যামাইলেস। এই যে অ্যামাইলেস একটা পয়েন্ট পেয়ে গেলাম। তাহলে কি হয় এই অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস হলে বা প্যানক্রিয়াটাইটিস হলে কি হয়? সেরাম অ্যামাইলেস আর লাইপেস এইটা হচ্ছে এলিভেটেড হয় 3 বার অ্যাবোভ আপার লিমিট টু নর্মাল রেঞ্জ, মানে অফ নর্মাল রেঞ্জ। তাহলে অ্যামাইলেজে হবে, তাহলে এইটা হবে অ্যান্সার, সেরাম অ্যামাইলেস। ঠিক আছে, এটাও একটু কষ্ট করে মুখস্থই রাখতে হবে, কারণ এটা তো হচ্ছে বুঝে মুখস্থ রাখতে হবে, মানে জাস্ট মুখস্থ করলাম অন্ধের মতো এরকম হওয়া যাবে না, বুঝে মুখস্থ করতে হবে, এটাও একটা ইনফরমেশন। আচ্ছা, ফ্লুইড ওভারলোড ইন আ পেশেন্ট মে কজ। আচ্ছা, যদি একটা পেশেন্টের ফ্লুইড বেশি হয়ে যায়, ওভারলোড হয়ে যায়, তখন কি হবে? যখন ফ্লুইড ওভারলোড হয়ে যাচ্ছে তখন কিন্তু আমি হচ্ছে এই যে অ্যাঞ্জিওইডিমা না, এটা হচ্ছে না পেরিফেরাল ইডিমা হবে। কেন? কারণ এটা হচ্ছে অ্যাওয়ে ফ্রম দা সেন্টার, এটা সেন্টার থেকে অনেক দূরে গিয়ে ইডিমাটা হয়। যেমন ফ্লুইড ওভারলোড হলে কি হয়? আমাদের হার্টের প্রবলেম হয়, তাই না? হার্ট প্রবলেম হয়, লাংসে প্রবলেম হয়। তার মানে কি, আমার যখন লাংসে প্রবলেম হচ্ছে তখন আমার লাংসে প্রবলেম হচ্ছে তখন আমার কি হচ্ছে? আমার লোয়ার সাইডে এডিমা হচ্ছে। আমার কিডনিতে প্রবলেম যখন হচ্ছে তখন আমার আপার সাইডে এডিমাটা হচ্ছে, তাই না? এইরকম মানে হচ্ছে দূর দিয়ে হয়, সেন্টার থেকে দূর দিয়ে গিয়ে এডিমা হয়। সো এই ধরনের প্রবলেম গুলো হয়। আবার হাই ব্লাড প্রেশার হয়, এই কারণে পেরিফেরাল এডিমাটা হচ্ছে বেস্ট অ্যান্সার। আপনার পালমোনারি এডিমাও হবে, লাংসেও তো হচ্ছে ফ্লুইড জমা হচ্ছে, কিন্তু শুধুমাত্র এইটা তো আর হবে না, শুধুমাত্র পালমোনারি এডিমা তো হবে না, পেরিফেরাল এডিমাটা অ্যাপ্রোপ্রিয়েট, মানে দুইটার মধ্যে কম্পেয়ার করলে এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, এটা তো হবেই না সেরিব্রাল। আচ্ছা, হুইচ ইজ দ্য মোস্ট কমন, কারণ হচ্ছে এইগুলা সব একটা একটা জিনিস মিন করছে এগুলা, কিন্তু এই পেরিফেরালটা অনেকগুলা ডিজিজের একসাথে মিন করছে, যার কারণে এটা অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? হুইচ অফ দ্য কমনেস্ট সাইড ইফেক্ট অফ কপার টি অ্যামং দ্য ফলোইং। কপার টি হচ্ছে
আইইউডি, নন হরমোনাল আইইউডি মানে হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস, তাই না? কপারটি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। আচ্ছা, এখানে কি হয় অ্যাকচুয়ালি, এখানে আসলে সাইড ইফেক্টটা হচ্ছে আপনার ইউটেরাইন ব্লিডিং হয় অথবা হচ্ছে মেনস্ট্রুয়াল পেইন হয়, তাই না? কমনেস্ট সাইড ইফেক্ট, তাহলে এখানে কমনেস্ট সাইড ইফেক্ট হচ্ছে ব্লিডিং, এখানে ব্লিডিং হবে। এখানে দেখেন ব্যাখ্যার মধ্যে সুন্দর করে দেওয়া আছে রিলেটেড সাইড ইফেক্টস আর ইউটেরাইন ব্লিডিং অ্যান্ড মেনস্ট্রুয়াল পেইন। শুধু তো পেইন না, মেনস্ট্রুয়াল পেইন, এই কারণে এখানে ব্লিডিংটাই অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ওকে। আচ্ছা, আর আমাদের 2টা প্রশ্ন বাকি আছে, শেষ আমাদের আজকের ক্লাস। যাই হোক, নিতে পেরেছি। ভাবছিলাম যে অনেক টাইম লেগে যাবে নাকি, পরে ভাবলাম না, একটু ফাস্ট করবে, কারণ এই কোশ্চেনগুলো আমি তো একবার রিভিউ করেছিলাম, তো আমি দেখেছি যে অ্যাকচুয়ালি বেস্ট অ্যান্সার যে কোশ্চেনগুলো আছে এগুলো মেইনলি আপনাদের সব বেসিক থেকে দিয়েছে। অ্যান্ড সবচেয়ে বেশি কথা হচ্ছে যে মানে বোঝার থেকে মুখস্থের পড়া বেশি দিয়েছে, মানে আপনি মুখস্থ করে গেলেই, মানে মুখস্থ থাকলে আপনি অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, ফলোইং ইজ দ্য ফার্স্ট সাইন অফ ডিহাইড্রেশন, আমরা সবাই এটার সাথে পরিচিত। আমাদের যদি পানি শূন্য হয়ে যায়, প্রথমেই আমাদের কিসের কথা মনে পড়ে? আমার অনেক পিপাসা লাগছে, তাই না? তো হচ্ছে থার্স্ট। আচ্ছা, ওয়ান অফ দ্য মেজর কজ অফ সিরোসিস অফ লিভার, এটা এটা যখন আমরা পড়েছিলাম যে লিভার সিরোসিসের কজ পড়েছিলাম, তখন কিন্তু আমরা শুরুতেই পড়েছিলাম যে ড্রিঙ্কিং টু মাচ অ্যালকোহল। দেখেন এখানেও আছে অ্যালকোহল অ্যাবিউজ। এছাড়া আরো অনেক কারণে হয়, যদি হেপাটাইটিস ইনফেকশন হয়, বিশেষ করে স্পেশালি হেপাটাইটিস বি অ্যান্ড হচ্ছে হেপাটাইটিস সি এইগুলার। এছাড়া যদি সিভিয়ার ফ্যাটি লিভারের যদি কোনো ডিজিজ হয়, ওবেসিটি আবার ডায়াবেটিক্স এইসব থেকে ফ্যাটি লিভার ডিজিজ হতে পারে, ওই সব কারণেও হয়ে থাকে। সো মেজর লিভার সিরোসিস এইগুলোর মধ্যে অ্যালকোহল অ্যাবিউজ। ওকে, তাহলে আজকে আমরা শেষ করলাম এই পর্যন্তই। সবার জন্য অনেক শুভকামনা যারা লাইসেন্স এক্সামিনেশনের প্রিপারেশন নিচ্ছেন। আশা করি আপনাদের পরীক্ষা অনেক ভালো হবে। কিন্তু আমি যেই গাইডলাইনটা আপনাদের ফলো করালাম যে প্রত্যেকটা কোশ্চেন আগে বুঝে পড়বেন পরীক্ষার সময়, এই যে আপনাদের মনে হচ্ছে যে যেই প্রশ্নগুলা অনেক বড় বড় করে দিয়েছে, অনেকেই হচ্ছে পরীক্ষা যখন দিয়েছিলেন মার্চে, তখন আপনাদের কমপ্লেইন ছিল যে এত বড় বড় হচ্ছে 3 লাইন 4 লাইনের প্রশ্ন পড়তেই তো আমার শেষ হয়ে যায়। দেখেন এই প্রত্যেকটাতেই একই কথা লিখছে, নার্স কেয়ারিং ফর এ হেড ইনজুরি, তাই না? আপনি যেখানে আইডেন্টিফাই করবেন যে এখানে কোন ডিজিজটার কথা বলছে, আগে পেন্সিল দিয়ে ওই ডিজিজটা বা কলম দিয়ে ওই ডিজিজটা মার্ক করে নিলেন, বা ওইটা মাথায় সেট করে নিলেন যে কি বলছে, হেড ইনজুরি কোমাটোজ পেশেন্ট। এখন কি বলছে, ইন্টারভেনশন। তাই ইন্টারভেনশন অবশ্যই আমি দিব, কি কারণে দিব? প্রিভেন্ট করার জন্য। আচ্ছা, এইবার আপনি অপশনে চলে যাবেন। দেখেন আপনার কোশ্চেনটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেল, কোশ্চেনে অনেক কিছু লেখা, কিন্তু এই নার্স কেয়ারিং ফর অনেক কিছু। তো এত কিছু আমার দরকার নেই, আমার কি ডিজিজ চেয়েছে, কি করতে হবে আমার, সেটা আমি করব। কোনোটাতে আমার হচ্ছে সাইন সিমটমস চাইবে, কোনোটা কি কি ডায়াগনোসিস করবো আমি, আবার কোনোটাতে চাইবে ইন্টারভেনশন। দ্যাটস ইট। এই বড় প্রশ্নগুলো এই ধরনেরই থাকবে, যে একটা পেশেন্ট আপনার ওয়ার্ডে ভর্তি আছে, এভাবে একটু ভূমিকা দিয়ে শুরু করবে যে আপনার ওয়ার্ডে ভর্তি আছে, আপনার এই এই রোগ নিয়ে এসে আসছে, তার এই এই সাইন সিমটম দেখা যাচ্ছে, এটা কোন ধরনের ডিজিজ। অ্যান্সার ছোট হবে কিন্তু আপনার হচ্ছে অনেক কিছু হবে, তাই না? অনেক কিছু লেখা থাকবে। সো এগুলা কোনো প্রেশার নেওয়ার কিছু নাই। বড় প্রশ্ন হলেও আমি আমি শর্টকাট করার টেকনিক দেখিয়ে দিয়েছি। এরকম উদ্দীপকওয়ালা কোশ্চেন কিছু থাকবেই, 15-20টার মতো থাকবেই, তো এটা একসেপ্ট করতে হবে। ওকে, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং খুব ভালো প্রিপারেশন নেওয়া শুরু করে দেন, কারণ সেপ্টেম্বর আসতে কিন্তু আর বেশি দেরি নেই। অগাস্ট তো অলমোস্ট শেষ, এখন সেপ্টেম্বর আসলেই তো পরীক্ষার দরজায় নক করবে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।